আচ্ছা, এমএস ওয়ার্ডের আগের দিন আমরা এই গ্রুপগুলো করেছিলাম সব, তাই তো? এখানে ফন্ট গ্রুপের যেগুলো করেছিলাম সেগুলো আজকে একবার তোমাদের বলে দিই। ওকে, তাহলে আমরা একটা নিউ পেজ নিয়ে নাও, কন্ট্রোল এন, নিউ পেজ নিয়ে নিলাম। নিউ এর শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস এন। প্রথমত একটা নতুন পেজ নেওয়ার পর সেখানে কিছু লিখবে, ঠিক আছে? লিখতে বলেছিলাম, আমি এখানে লিখে নিচ্ছি। 3টে প্যারাগ্রাফ লিখলাম। না, তোমরা আগে টাইপ করা শিখো, এটা তো এমনি লিখতে পারবে যে কোনো, ঠিক আছে? কিন্তু আগে টাইপ না করলে তো প্র্যাকটিস হবে না টাইপ করা, ঠিক আছে? তাহলে পেজটা খোলার পর সেখানে কিছু আগে লিখবে, ঠিক আছে? লেখার পর যাকে করবে সব থেকে আগে মাথায় রাখবে তাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে তুমি এখানে জাস্ট কার্সার আছে, তুমি এবার এখানে ক্লিক করছো, এখানে ক্লিক করছো, কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, তার কিছুই হচ্ছে না। কি করে হবে? কারণ তুমি কাকে করবা সেটা তো বলতে হবে, ঠিক আছে? যাকে করবা তাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কি করে করতে হয়? এই ধরে মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে এবার টানলে এটা সিলেক্ট করা হয়, ঠিক আছে? যতটা সিলেক্ট করবে, নিচের দিকে টানলে এইভাবে সিলেক্ট হয়, এদিকে টানলে এইভাবে সিলেক্ট হয়, ঠিক আছে? নিচে টানলাম, ফার্স্ট প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। এই প্যারাগ্রাফ সিলেক্ট করার পর এইখানে চলে আসি, এটাতে কি হয়? এই উপরে যেটা লেখা আছে, লেখার স্টাইল চেঞ্জ হয়, তাই না? তাহলে এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করবে, এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করবে। অনেক স্টাইল আছে এখানে, যে স্টাইলের উপর মাউস নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাকে ইফেক্টটা দেখিয়ে দেবে। এটা নিলে এরকম হবে দেখতে লেখাটা, কোনটা যেটা সিলেক্ট করেছো, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি লেখার স্টাইলগুলোকে চুজ করে নেবে, যেটা ভালো লাগবে সেটার উপরে গিয়ে কী করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করলে ওটা সিলেক্টেড হয়ে গেল। তাহলে আমি এই স্টাইলে লেখাটা করতে চাইলাম। এবার এরপরে কি আছে? এটা সাইজটা তো আশা করি জানি সকলে, বাড়ানো কমানো 11 আছে। এখান থেকে আমরা সাইজ বাড়াতে পারি, আবার কমাতেও পারি। সাইজ বড় এবং ছোট করার জন্য পাশেও দুটো অপশন আছে, এটা গ্রো ফন্ট, এটা শ্রিঙ্ক ফন্ট। এটাতে ক্লিক করলেও বড় হয়, এটাতে ক্লিক করলে ছোট হয়। তাহলে এইভাবে আমরা বড় করতে পারি। বড় করার পর এই যে এইখানে দেখো বি লেখা আছে, বি এ কি হবে? মোটা হবে, বোল্ড হবে। এই যে লেখাটা একটু বোল্ড হলো। আয়ে ইটা লিখে একটু বাঁকানো হবে, বাঁকানো হলে লেখাটা। আর ইউ হবে আন্ডারলাইন, তলায় দাগ আসবে, ঠিক আছে? আবার যদি ক্লিক করি তাহলে এগুলো উঠে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যেমন ছিল সেরকম হয়ে যাবে। ইউ এর ক্ষেত্রে দেখো তলায় আবার একটা ড্রপ ডাউন আছে, এটার মানে হচ্ছে আন্ডারলাইন যেটা দিই সেটা সিম্পল একটা আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করতে পারবো কি করে? এই ড্রপ ডাউনে ক্লিক করে অনেক রকম স্টাইল আছে, যে স্টাইলটাতে নিয়ে যাবে সেই রকম স্টাইলের আন্ডারলাইন হবে, ঠিক আছে? তাহলে কোনো একটা স্টাইল ডাবল আন্ডারলাইন এটা নিয়ে নাও, তাহলে দেখো এরকম ডাবল আন্ডারলাইন হবে। আন্ডারলাইনটার আবার কালার তুমি আলাদাভাবে দিতে পারো, এখানে গিয়ে আন্ডারলাইনের কালার আছে, আন্ডারলাইনের কালার নিজের মতন করে চুজ করতে পারবা, ঠিক আছে? এটা আন্ডারলাইনের কালার হবে, লেখার কালার নয় কিন্তু। ওকে, আন্ডারলাইনের ভিতরে যেহেতু অপশানটা আছে তাই এখান থেকে তার কালার আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এই হলো আন্ডারলাইন। আবার আমি কি করলাম? আন্ডারলাইনে ক্লিক করে আন্ডারলাইনটা তুলে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রাইক থ্রু, মাঝখান দিয়ে দাগ যাবে, লেখার মাঝখান দিয়ে দাগ যাবে। কোনো লেখাকে সিলেক্ট করে আমি পুরোটা সিলেক্ট করেছি তাই এখানে ক্লিক করলে পুরোটার মাঝখান দিয়ে দাগ যাবে। যদি তুমি অল্প কিছু সিলেক্ট করতে, এই যে অন এটাকে সিলেক্ট করলে তাহলে এটার মাঝখান দিয়ে দাগ যাবে, কাটা দাগ। ক্লিয়ার? এটা সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট। এটা একটু অন্য ক্ষেত্রে কাজে লাগে, আমরা অনেক সময় সংকেত লেখার ক্ষেত্রে এটাকে ইউজ করব এবং এটাকে আমরা ফর্মুলা লেখার ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে? সেটা আমরা এখানে দেখে নিই যে সংকেত লেখার ক্ষেত্রে কি করে করবো। সাইজটা একটু বড় করে নাও, ধরে নাও এখন আমি করে নিলাম 18। এই কার্সারটা বড় হচ্ছে, বড় হয়ে গেছে। তাহলে এখানে লিখলাম H2SO4, সালফিউরিক অ্যাসিডের সংকেত। এরকম তো সংকেত লেখে না, তখন আমাকে এই 2টাকে সিলেক্ট করতে হবে এবং 4কে সিলেক্ট। হ্যাঁ, কি করে করব? না, প্রথমে একটা সিলেক্ট করবে, কিবোর্ডের কন্ট্রোল বলে যে সুইচ সেটাকে টিপে ধরবে, দিয়ে এটা ক্লিক করবে, হলো? হয়ে গেল। এবার এটাকে তুমি নিচে নামিয়ে দাও, হয়ে গেল। এটা হলো আমাদের সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের পর এবার আমরা কি করব? সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট কিছু না, ওপরে যায়, ঠিক আছে? যেমন আমরা লিখি ফার্স্ট, ST লিখলে এটা আমাদের উপরে চলে যায়, এই যে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা তোমাকে যদি না যায় সিলেক্ট করে ম্যানুয়ালি, আমাদের ছিল তো এরকম, তাই না? এটা ক্লিক করলে এটা এরকম চলে যাবে। বা A+B² যে ফর্মুলাগুলো লিখি সেগুলো আমরা সুপারস্ক্রিপ্টে ইউজ করতে পারবো। কি বুঝতে পারলে? ঠিক আছে। আর এটা কি বলেছিলাম? চেঞ্জ কেস।
সেন্টেন্স, লোয়ার, আপার, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ডাবল কেস, কি হবে? হ্যাঁ, তুমি সেন্টেন্স কেস এই যে লিখে ফেলেছো প্যারাগ্রাফটা, এটাতে কেমন আছে? সেন্টেন্স কেসে আছে, মানে অলরেডি তুমি লিখেছো প্রথম অক্ষরগুলো বড় হাতের হচ্ছে প্রত্যেকটা বাক্যের, এবং বাকিগুলো সব ছোট হাতের হচ্ছে। এক্ষেত্রে তোমাকে যদি বলা হয় সবই বড় হাতের করো, তখন তোমাকে কেটে আর করার দরকার নেই, এটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে এইখানে যাবে, আপার কেসে ক্লিক করবে, সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? আবার তুমি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করো, তাহলে প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো বড়। দেখো এই সব ভালো করে ফলো করো, ইউ ক্যান ইজিলি চেঞ্জ দ্য ফরম্যাটিং, সব প্রথম অক্ষরগুলো কি আছে? বড় হাতের আছে। আর টগল কেসটা কি হয়? উল্টোটা হয়, এর উল্টো, এর উল্টো। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের অপোজিট হচ্ছে টগল, ঠিক এটা, প্রথম ছোট বাকি সব বড়, ঠিক আছে? এটা একটা মজার স্টাইল। আর সেন্টেন্স কেসটা কি হয়? আমাদের যেমন নর্মালি হয়, বা আমাদের নর্মাল লেখাটা সেন্টেন্স কেসেই লিখতে হয়, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে চেঞ্জ কেস। এখান থেকে প্রশ্ন যেটা আছে, এমএস ওয়ার্ডে কত প্রকারের চেঞ্জ কেস আছে? 5 প্রকারের। সেন্টেন্স, লোয়ার, আপার, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এবং লোয়ার মানে সব ছোট হাতের হয়ে যাবে, সব ছোট হাতের হয়ে যাবে, একটাও বড় হাতের নেই এখানে, ঠিক আছে? সেন্টেন্স করলে কি হবে? প্রতিটা শব্দ একটা, প্রতিটা বাক্যের বাক্য কোথায় গিয়ে শেষ হচ্ছে? যেখানে একটা ফুল স্টপ করবে সেখানে গিয়ে বাক্য শেষ হয়, তাই না? তাহলে ফুল স্টপ এইখানে গিয়ে শেষ হচ্ছে, ট্যাবের এখানে, ঠিক আছে? তারপরে দেখো আবার ইউ দিয়ে শুরু হয়েছে, এটা তোমার এখানে গিয়ে বাক্যর প্রথম অক্ষরটা বড়াতে হবে। আচ্ছা, নেক্সট কি ছিল? এইটা এইটা হচ্ছে টেক্সট হাইলাইট করা। কোনো লেখার ব্যাকগ্রাউন্ডে লেখার ব্যাকগ্রাউন্ডে পিছন দিকের কালার, লেখার কালার না, আমরা লেখার কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক আছে এখানে আপাতত, তাই না? তাহলে কোনো লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাইলে সিলেক্ট করবে লেখাটাকে, যতটা দিতে চাইছো সিলেক্ট করো, সিলেক্ট করার পর এই ওপরে ক্লিক করবে না, কোথায় ক্লিক করবে? সাইডে, এই যে ড্রপ ডাউন, ওপরে ক্লিক করলে কি হয়? এখানে যেটা থাকবে সেটাই বসে যাবে। এখানে এখন সাদা দেখতে পাচ্ছি, আমি ক্লিক করলে কিছুই আসছে না, ফাঁকা হয়ে গেল, নো কালার ছিল, সিলেক্ট করো, ঠিক আছে? তাহলে সিলেক্ট করো, দিয়ে পাশে ক্লিক করো, এবার কোন কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছো। দেখো ব্যাকগ্রাউন্ডে যদি দিই ব্ল্যাক, যদি দাও তাহলে কি হচ্ছে? দেখতে পাবো না, পিছনেও ব্ল্যাক সামনেও ব্ল্যাক, দেখা যাবে না, ঠিক আছে? তাহলে এটা দেখা যাবে কি করে? পিছনে ব্ল্যাক দিয়েছো, সামনে তোমাকে আবার সাদা কালার দিতে হবে, ফন্ট কালারটাকে হোয়াইট করতে হবে, তবেই একমাত্র দেখতে পাবে, না হলে কিন্তু দেখতে পাবে না। তাহলে কি করি আমরা? এখানে কোন একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা ক্লিক করে দাও, তাহলে এটা হচ্ছে হাইলাইট কালার। তোমরা হাইলাইটার পেন দেখেছো যে আমরা হাইলাইট করি? তো এইরকম কোনো ডকুমেন্টে কোনো লেখাকে হাইলাইট করতে গেলে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে এইখানে গিয়ে এবার বলো তো এর উপরে ক্লিক করলে কোন কালারটা আসবে? সবুজটাই আসবে, কেননা এটাই সিলেক্টেড আছে। তাহলে সবুজ দিতে চাইলে এর উপরে ক্লিক করে দেবে, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? আলাদা কিছু দিতে চাইলে সিলেক্ট করবে, ড্রপ ডাউনে ক্লিক করবে, এই যে ইয়েলো দিলাম, ক্লিক করলাম, এটা হাইলাইট হয়ে গেল, এটা হচ্ছে হাইলাইট কালার, ঠিক আছে? লেখা কালার পাশেরটা, এই যে মাউস নিয়ে যা দেখা যাচ্ছে ফন্ট কালার, ফন্ট কালার এইটা পাশেরটা। তাহলে লেখার কালার চেঞ্জ করতে হলে পাশেরটাতে যাবে, সিলেক্ট করে নাও কতগুলো লেখার কালার চেঞ্জ করবে, যতটা করবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এর উপরে ক্লিক করলে যে কালারটা আছে সেটাই বসবে। আর পাশে ড্রপ ডাউনে ক্লিক করলে তুমি অনেকগুলো কালার দেখতে পাবে, প্রত্যেকটা কালারের লাইট থেকে ডিপ আছে, তাই না? দেখো প্রত্যেকটা কালারের লাইট থেকে কি আছে? ডিপ আছে। মাউস নিয়ে যাও, যেখানে গিয়ে ভালো লাগবে সেখানে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে? যেখানে ভালো লাগবে, এখানে এবার পছন্দ যদি না হয়, এই কালারগুলোর মধ্যেও আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে? তাহলে কোথায় যাব? মোর কালারে যাবো। এটা কিছু স্ট্যান্ডার্ড কালার আছে এখানে, এই কালারগুলোর মধ্যে পছন্দ হচ্ছে না, তাহলে মোর কালার অপশনে ক্লিক করো, একটা উইন্ডো খুলবে। এখানে দুই রকমের আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা কাস্টম আছে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে সিলেক্ট করাই আছে, এর মধ্যে থেকেই তোমাকে সিলেক্ট করতে হবে, যেটা ক্লিক করবা এইভাবে ক্লিক করে নিতে পারো, এইখানে দেখতে পাবো প্রিভিউটা। আর কাস্টমে কি হয়? আমি এডিট করতে পারি কালারটাকে, যে কালারটা থাকবে তাকে এডিট করতে পারবে। তাহলে কাস্টমে যাও, এইখানে কালার যে প্যালেটটা দেখতে পাচ্ছ, অনেক রকম কালারের মিক্সিং দেখতে পাচ্ছ, যে কালারটা তোমার দরকার সেই কালারের উপরে গিয়ে ক্লিক করবে, এখানে জাস্ট ক্লিক করবে, দেখো একটা পয়েন্টার সেট হয়ে যাচ্ছে, এই কালার যেখানে ক্লিক করেছো এই কালারটা কিন্তু এইটা দেখাচ্ছে। এবার এই কালারটাকে ডিপ লাইট করবা কি করে? এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ না, এইটাকে নিচে নামাবা, দেখো ডিপ হচ্ছে, এইটা ফলো করবে, নিউ কালার যেটা দেখতে হচ্ছে এটা ফলো করবে, এটা ডিপ হচ্ছে, আরও ডিপ হবে, আরও বেশি করে, বেশি ডিপ করলে এরকম হবে, ঠিক আছে? তো ডিপ লাইট এখানে চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করার পর যেটা ভালো লাগবে, এটা ধরো সাপোজ এরকম করতে চাইছো, ঠিক এইরকম দিয়ে ওকে করো, তাহলে সেই কালারটা এখানে সেট হয়ে যাবে, যে কোনো কালার। তাহলে এইটা হচ্ছে লেখার আমাদের কালার, ফন্ট কালার। তাহলে
আমি যদি কোনো লেখার এখানে একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডকে কালো করে দিই, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালো করে দিলাম, তাহলে লেখা তো দেখা যাবে না। তাহলে লেখাকে কি করতে হবে, আমাকে আবার সিলেক্ট করে লেখাকে আমাকে সাদা করতে হবে এখান থেকে, তবেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এটাতে কি হলো, টেক্সট হাইলাইট কালার ব্ল্যাক দিয়েছি এবং ফন্ট কালার হোয়াইট দিয়েছি, তবেই আমরা দেখতে পাবো। অনেক সময় দেখি তো যে অনেক জায়গাতে পিছনে ব্ল্যাক সামনে হোয়াইট থাকে, থাকে না? এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো, বুঝতে পারছো, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে এবং সামনে হোয়াইট আছে, এই যে কালারগুলো। ঠিক আছে, তা এইরকম ডিজাইন করতে গেলে এগুলো দরকার পড়ে। আচ্ছা, তাহলে এগুলো তুলবো কি করে? আমি হাইলাইট কালারটা তুলবে কি করে? সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এইখানে ড্রপডাউনে গিয়ে নো কালার বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দাও, উঠে গেল। এটাতে গিয়েও সিলেক্ট করো, এবার এর উপরে ক্লিক করো, নো কালার সিলেক্ট হয়ে আছে, নো কালার হয়ে গেল। লেখাটা দেখা যাচ্ছে না, লেখা কালার দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, পাতাও সাদা লেখাও সাদা, কি করে বুঝবে? লেখা কালার কি করে দেবো আমরা এখান থেকে? ব্ল্যাক বা অটোমেটিক করলে, অটোমেটিক যেটা সেটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নো কালার, সিলেক্ট করে নো কালার। এই কটা অপশান ছিল, এগুলো কঠিন ছিল কি? এগুলো তোমরা লেখার পর অ্যাপ্লাই করে করে লিখে দেবে। প্রত্যেকটা অপশান তো লেখা আছে, তোমাদের লিখিয়ে দিয়েছিলাম কোনটার কি কাজ। নেক্সট বলেছিলাম কাট কপি পেস্ট আর ফরম্যাট প্রিন্টার, এটার কাজ কি? এখানে দেখো কাট কপি পেস্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ক্লিক করলে কাজ করছে না। কেন করছে না? সিলেক্ট করা নেই। তাহলে কোনো লেখাকে সিলেক্ট করে জাস্ট আমি এখানে একটা লেখা লিখলাম, ঠিক আছে, এই লেখাটা লিখেছি, এর স্টাইলটা চেঞ্জ করে নিই। তাহলে এর স্টাইলটা আমি এরকম দিলাম, এই স্টাইলে দিলাম, দিস ইজ RYCTC। ঠিক আছে, এই লেখার কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি অন্য কালার দিয়ে দিলাম, তাহলে যে কোনো কালার আমি চুজ করে নিলাম। এবার দেখো কোনো একটা লেখাকে সিলেক্ট করলাম, এবার দেখো কাট কপি অ্যাক্টিভ হয়ে আছে, পেস্ট কেন অ্যাক্টিভ নাই? কারণ পেস্ট হয় যখনই ক্লিপবোর্ডে কিছু থাকে, আর ক্লিপবোর্ডে তো জমা করতে পারিনি আমি এখনো। জমা হয় কিভাবে? হয় কাট করে, না হলে কপি করে। কাট বা কপি করলে ক্লিপবোর্ডে জমা হয়, তাহলে যখনই জমা হবে তখনই এ অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে কাট করলে কিভাবে জমা হবে? লেখাটা কেটে গিয়ে জমা হবে, কাট করো, এখান থেকে কেটে গিয়ে জমা হয়ে গেল ক্লিপবোর্ডে। এবার দেখো পেস্ট অ্যাক্টিভ, ক্লিপবোর্ডে যতক্ষণ আছে ততক্ষণ তুমি পেস্ট করতে পারবে। ঠিক আছে, ক্লিপবোর্ডে কতক্ষণ থাকে? কারেন্ট যতক্ষণ থাকবে বা মেশিন যতক্ষণ অন থাকবে ততক্ষণই ক্লিপবোর্ডে থাকবে। ঠিক আছে, তাছাড়া ক্লিপ আর যদি নিজে থেকে ক্লিপবোর্ড ফাঁকা করে দিই তাহলে আউট হয়ে যাবে, নিজেও করা যায় ক্লিপবোর্ড ফাঁকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই লেখাটাকে এবার যদি আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? পেস্ট করতে হবে। কার্সারটাকে যেখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলাম, শেষে পেস্ট করো, চলে আসছে। কার্সারটাকে এইখানে ক্লিক করো, পেস্ট করো, আসছে। পেস্টের জন্য কিবোর্ড থেকে কি টিপলে পেস্ট হবে? কন্ট্রোল প্লাস না ভি, পেস্টের হচ্ছে ভি, কন্ট্রোল প্লাস ভি, এরকম ভি টিপলাম, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই হলো কাট পেস্ট। আর কপি করতে গেলে কি করতে হয়? কোনো লেখাকে কপি করতে গেলে সিলেক্ট করলাম, এইটাতে ক্লিক করবে, তাহলে কি হলো, এখন এই লেখাটা ক্লিপবোর্ডে জমা আছে, দিস লেখাটা। এবার যদি পেস্ট করো তাহলে RYCTCটা আর আসবে না, কোনটা আসবে? দিসটা আসবে। ঠিক আছে, যতবার পেস্ট করবে ততবার কি আসবে? দিস আসবে। তাহলে আগেরটা আর পাবে না, লাস্ট যেটা করবে সেটাই পাবে। তো আমি বলেছিলাম ক্লিপবোর্ডে একাধিক জিনিসকে রাখা যায়, 24টা আইটেম রাখা যায়, কিন্তু এখানে তুমি তো একটা আইটেমকেই বারবার পাচ্ছ, এটা তো আর পাচ্ছ না। কি করলে পাবে? ক্লিপবোর্ডটাকে খুলে কাজ করতে হবে, ওপেন করে। কি করে খুলবে? এই যে ক্লিপবোর্ডের এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করলে ক্লিপবোর্ড খুলে যায়, খুলে গেল। এই যে পাশে দিস লেখাটাই আছে, অন্যটা তো নেই, নেই। এবার তুমি ইজকে কপি করো, ইজকে কপি করলে কপি, তাহলে এখন কি আছে? ইজ আছে। RYCTC কে কপি করো, কপি, তাহলে এখন কি আছে? RYCTC আছে, ইজও আছে, দিসও আছে, তাই না? আচ্ছা, এবার যদি আমি পেস্ট করি এখানে কার্সার নিয়ে, কে আসবে বলো পেস্ট করলে? লাস্ট যেটা করলাম সেটাই আসবে, RYCTCটা আসবে। আর আমি যদি দিসকে করতে চাই তাহলে কি করব? এটার উপরে ক্লিক করব, তাহলে আমি এখন ক্লিক করলাম, তাহলে দিস চলে এলো। ইজে ক্লিক করলাম, ইজ চলে এলো। RYCTC ক্লিক করলাম, চলে এলো। তাহলে এইভাবে আমরা করতে পারি। আবার হয়তো আমি দিসে ক্লিক করলাম। আচ্ছা, এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করি তাহলে কোনটা আসবে?
লাস্ট যেটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট কে আছে, দিস, কন্ট্রোল প্লাস ভি করে দেখো দিসই আসবে। ঠিক আছে, ইন জেনারেল কি হয় আমাদের লাস্ট যেটা করি আমরা সেটাই আছে, কিন্তু এক্ষেত্রে ক্লিপবোর্ড খোলা থাকলে তুমি যাকে খুশি যখন খুশি পেস্ট করতে পারবে, এবং এইরকম ভাবে কতগুলোকে স্টোর করতে পারবে, 24টা। এই নয় যে ছোট ছোট লেখাকেই কপি করতে হবে, তুমি পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নিলে, এত বড় প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিয়েছো, ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে যদি কপি করে দাও তাহলে অত বড়টাই কপি হয়ে থাকবে ওখানে। হ্যাঁ, এইটুকুতে বলে নয়, তোমার এবার কি হবে, এবার যখন তুমি পেস্ট করবে, ধরে নাও শেষে গিয়ে আমি এখানে পেস্ট করছি, কার্সারটাকে লাস্টে নিয়ে এলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি করো বা পেস্ট করো, এখানে কি হবে, তুমি পুরো ডকুমেন্টটাকে এত বড়টাকে সিলেক্ট করে নাও, পুরোটা সিলেক্ট করে নিলাম, কপি করে নিলাম, আছে কপি হয়ে, এখানে দেখতে পাচ্ছ একটু, কিন্তু এখানে তো আছে অনেক কিছু, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি তুমি এটাকে পেস্ট করতে চাও, নিচে গিয়ে শেষে যাও, শেষে গিয়ে এই নিচে গিয়ে পেস্ট করো, এখানে পেস্ট করো, আমি শেষে নিয়ে এলাম, এখানে পেস্ট করুন, তাহলে কি হলো, পুরো ডকুমেন্টটা পেস্ট হয়ে গেল, বেশি হয়ে গেল, ডবল হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে আমরা অনেক কিছু পুরো অনেক বড় পেজকেও কপি করতে পারি, অনেক বড় ডকুমেন্টকেও কপি করতে। কন্ট্রোল প্লাস নিউ পেজ, পেজ বল, পেজ না ডকুমেন্ট, দেখো একটা জিনিস বলি, এইগুলোকে পেজ বলা হয়, ঠিক আছে, এইটা একটা পেজ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি একটা পেজ চলে আসে। আর নতুন ফাইল যদি করতে চাও, ফাইল বা ডকুমেন্ট, তাহলে এইখানে গিয়ে কি করবে, নিউ এ ক্লিক করবে, নিউ এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন। নিউ এ কি হয়, এইটা একটা ফাইল আলাদা থেকে গেল, আবার তুমি নতুন একটা করতে চাইছো, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করো, তাহলে আবার একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে, ওইটাকে আবার আলাদা নাম দিয়ে সেভ করতে পারবে, ওইটা একটা ফাইল তৈরি হয়ে গেল, এটা আলাদা একটা ফাইল তৈরি হয়ে গেল, বুঝতে পারলে তো? নিউ পেজ আর নিউ ডকুমেন্টের মধ্যে পার্থক্য আছে, পেজ মানে কি একটা পেজ শেষ হয়ে গেলে একটা পেজ চলে আসবে ওই ফাইলের মধ্যেই। মার্জিন বলতে এই বর্ডারটা, এটা এইটা এইটা সব মেশিনে হবে না, এই মেশিনের সেটিংসটা চেঞ্জ করে দিয়েছে বলেই তোমার প্রবলেমটা হচ্ছে, তোমাদের মেশিনে অসুবিধা হবে না, ঠিক আছে? তোমাদের যে মেশিন আছে দেখবা মার্জিন দেওয়াই আছে, খুলবে দেখবে মার্জিন দেওয়াই আছে, তাই না? এখানে কি হয়, এই যে হেডারটা, এই হেডারটাকে অফ হয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে, এই হেডারে গিয়ে আমাকে বারবার হেডারটাকে অ্যাক্টিভ করে তারপরে ক্লোজ করতে হয়, তাই মার্জিনটা চলে আসে, ঠিক আছে, আর কিছু না। এখানে গিয়ে যদি পেস্ট করি আমি, তাহলে ওই যতটা ওখানে কপি করেছিলাম সবটা এখানে পেস্ট হয়ে যাবে, পেস্ট হলো, এটা তো ওই ডকুমেন্টে ছিল, আমার কোথায় ছিল, এটা এইখানে, এইটাতে ছিল, এইটাতে ছিল, এটা থেকে পেস্ট করলাম এইটাতে, ঠিক আছে, এটা বন্ধ করে দিই, সেভ করবে, বললাম না, এটা ছিল আমাদের ডকুমেন্ট, তাহলে আমি এখানে লেখাগুলোকে কি করলাম, আবার আমি যা লিখেছিলাম এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট টিপে দিলাম, তাহলে এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এটা বড় করে নিই ফার্স্ট পেজটা, ক্লিপবোর্ডটাকে আমি বন্ধ করে রাখলাম, বন্ধ যদি করে রাখো তাহলে লাস্ট যেটাকে কপি করেছিলাম সেটাই পেস্ট হবে, আর ক্লিপবোর্ড যদি খুলো তাহলে ইচ্ছা মতন জিনিসকে তুমি পেস্ট করতে পারবে ক্লিপবোর্ড থেকে। হ্যাঁ, এই যে ডাউনে যাও, ইচ্ছা মতন একে যদি ডিলিট করতে চাও ডিলিট করে দাও, একে ডিলিট করতে চাও একটু ডিলিট করে দাও, তাহলে থাকলে একটা দুটো তিনটে, ঠিক আছে? আর যদি ক্লিয়ার অল করে দাও তাহলে কিছু থাকলো না, একটা জিনিস আর কপি নেই, ক্লিপবোর্ড পেস্টে আর কাজ করবে না, ঠিক আছে? পেস্টে কখন কাজ করবে, আবার যদি নতুন করে তুমি কপি করো তবেই কাজ করবে, ঠিক আছে? কপি আর কাটের মধ্যে পার্থক্যটা কি বলো আমাকে? হুম 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 দেখাবে। আচ্ছা, তুমি তোমার মোবাইল থেকে কাউকে কোনো একটা গান পাঠাবে অন্য একজনকে, তাহলে কপি পেস্ট হয় না কাট পেস্ট হয়? আর যদি তোমার মোবাইল থেকে বললাম আরেকজনের মোবাইলে ব্যালেন্স মেরে দাও, রিচার্জ করে দাও, তাহলে কি হবে? কাট হয়ে যাবে। কেন কাট হবে? এটা কাট না হলে কি হতো, কপি করলে দেখো ছবিটা তোমার কাছে থেকে যায়, কপি করলে ছবি তোমার কাছেই আছে, তুমি তার একটা কপি তার কাছে পাঠিয়ে দিলে, তাই না? ওই ছবিটা কি তোমার কাছ থেকেও চলে যাচ্ছে? কিন্তু যখন মোবাইলে ব্যালেন্স মারি তখন কি হয়, তোমার ব্যালেন্স থেকে যায় তোমার কাছে, যদি থেকে যেত তাহলে মজাই হতো, তাই না? মানে আমার ব্যালেন্সকে কপি করে ওর জায়গায় দিয়ে দিলাম, যা, হ্যাঁ, তাহলে একবার টাকা হয়ে গেলে কপি পেস্ট করে কত করে নিতাম। যেমন ধরেন এটা আমার একবার হয়েছে, এটাকে কপি করলাম, ঠিক আছে, এবার কপি করে শুধু পেস্ট করে যাচ্ছি, যা আয়, টাকার ভান্ডার হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এই অপশনগুলো নিয়ে কোনো সমস্যা আছে? নেই। এই ফরম্যাট পেন্টারের কাজটা কেউ একজন বলো কি হবে ফরম্যাট পেন্টারে? এটা তো কপি পেস্ট হয়, তবে লেখা নয়, স্টাইল,
যে স্টাইলের লেখাটা তুমি এখানে দেখতে পাচ্ছ এই স্টাইলটাই বললাম ঠিক এই লেখাটার উপর দাও, নিচের এই প্যারাগ্রাফের এই লাইনটার পরে দিবে, ঠিক আছে? তাহলে কি করবে, এই লেখাকে সিলেক্ট করবে, দিয়ে এইটাতে ক্লিক করবে ফরম্যাট পেন্টারে, দিয়ে এটার পর ব্রাশটাকে গুলিয়ে দেবে এইভাবে, যতটা করবে ওই স্টাইলের লেখাটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই স্টাইলের লেখাটাকে কপি করো, ফরম্যাট পেন্টারে যাও, দিয়ে এইটার পর ব্রাশটাকে বুলিয়ে দাও, দেখো ওই স্টাইলটা হয়ে যাবে। বোঝা গেল? আবার এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট নয়, এবার আমি এটাকে এইভাবে করতে পারি, আবার বললাম যেমন ছিল সেরকম করে দাও, আগের মতন সবগুলোকে সিলেক্ট করে নাও, দিয়ে এই যে এইটা ক্লিয়ার ফরম্যাটিং, তাই না? ক্লিক করো, আগের মতন যেমন লেখা ছিল সেই ডিজাইনে চলে আসবে সবাই, এই যে ব্রাশের মধ্যে এটা ক্লিয়ার ফরম্যাটিং নর্মাল অবস্থায় চলে আসবে, ঠিক আছে? এই অপশনগুলো আগের দিন ক্লাসে আমরা করেছিলাম, আজকে একটু রিক্যাপ করে নিলাম। এবার যেটা নতুন শুরু করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, ঠিক আছে? এবারও কি করবে তোমরা প্যারাগ্রাফ গ্রুপ সম্বন্ধে, প্যারাগ্রাফ গ্রুপের প্রথমেই আসি আমরা, এই যে এইটা আগে দেখিয়ে নিই কি লেখা আছে, দেখে নিই। প্যারাগ্রাফ গ্রুপের আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই নিচের চারটে অপশান, এই চারটে অপশান, ঠিক আছে? একটু ভালো করে ফলো করো। এই অপশানটার নাম হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এর শর্টকাট কি হচ্ছে Ctrl+L, পাশেরটার হচ্ছে সেন্টার, এই শর্টকাট কি হচ্ছে Ctrl+E, তার পাশেরটা হচ্ছে এটার নাম হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে Ctrl+R শর্টকাট কি, তার পাশের অপশানটা হচ্ছে জাস্টিফাই, এর শর্টকাট কি হচ্ছে Ctrl+J। এই চার প্রকারের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট এমএস ওয়ার্ডে আছে। এটা কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন ডকুমেন্টে কিছু লিখি, এই যে এখানে কিছু লিখো, আগে থেকে লেখো বা লেখা হয়ে যাওয়ার পরেও তুমি অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারো। আমি এটাকে কাট করে রেখে দিলাম আপাতত। দেখো আমাদের অ্যালাইনমেন্টটা বাই ডিফল্ট কি থাকে, লেফট থাকে, অর্থাৎ এই কার্সারটা প্যারাগ্রাফের বাম দিকে থাকে, পেজের বাম দিকে থাকে, আমাদের লেখাটা বাম দিক থেকেই শুরু হবে, আমরা এখানে যা লিখবো বাম দিক থেকে লেখা শুরু হবে, এবং যখন এন্টার মারবো লাইনটা বাম দিক থেকে আবার চলে আসবে, আবার কোন দিকে আসছে, বাম দিকে আসছে, এটা লেফট অ্যালাইন হিসাবে থাকে। কিন্তু তুমি যদি সেন্টারে ক্লিক করে রাখো কার্সারটা ঠিক মিডিলে চলে আসবে। আমরা অনেক সময় সেন্টারে লিখি না, প্যারাগ্রাফ হেডিং দিই সেন্টারে, যে বায়োডাটা বা কোনো একটা হেডিং দিয়ে লিখতে চাই, তাহলে তুমি ওই সেন্টারটায় ক্লিক করবে, দেখবে কার্সারটা কোথায় আসবে, মিডিলে আসবে। এবার এখান থেকে তুমি যা লিখবে মিডিল থেকে লেখা শুরু হবে, এবং এন্টার মারলেও কার্সারটা কোথায় আসবে, মিডিলেই আসবে। মিডিল থেকে দুই সাইডে চলে যাবে, মিডিল থেকে দুই সাইডে চলে যাবে। আমি ওই উল্টোপাল্টা লিখেছি বলে লেখাগুলো বুঝতে পারছি না কি লিখেছি, যদি সঠিক লিখবে দেখ মিডিল থেকে দুই সাইডে চলে যাবে। ডান দিকে যদি নিয়ে আসো তাহলে লেখা কোন দিক থেকে শুরু হবে, ডান সাইড থেকে শুরু হবে। দেখো আমি এখানে লিখছি, বুঝতে পারছো কোন দিক থেকে লেখা শুরু হচ্ছে, ডান দিকে। আমরা চিঠি লেখার পর সবশেষে ডান দিকেই তো ইয়োর্স ফেথফুলি হানাদানা এই সমস্তগুলি লিখি, তাহলে এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করে করতে পারো, নাহলে কার্সারটাকে তোমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে, ওদিকে গিয়ে লিখতে হবে, তাই না? তাহলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করেও আমরা করতে পারি, এই যে এটা, তাহলে এইভাবে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আমরা প্রথমেই চেঞ্জ করে নিয়ে লিখতে পারি, অথবা যদি তোমার অলরেডি লেখা হয়ে থাকে তাহলে তাকে চেঞ্জও করতে পারো। বললাম এটাকে লেফটে নিয়ে আসো, এটাকে সিলেক্ট করলে একে লেফটে নিয়ে চলে আসো, লেফটে চলে এলো, একে সিলেক্ট করে বললাম লেফটে নিয়ে আসো, লেফটে চলে এলো, সবগুলোকে সিলেক্ট করে সেন্টারে নিয়ে আসো, সেন্টারে চলে আসবে, রাইটে নিয়ে আসো, রাইটে চলে আসবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার দেখো যখন আমরা প্যারাগ্রাফ এখানে লিখি, এই লেখার সময়তে অ্যালাইনমেন্টটা কি থাকে বলতো, কি থাকে, লেফট থাকে, তাই না? লেফট থাকলে বাম সাইডগুলো ঠিক সমান হয়, দেখো বাম দিকগুলো সমান আছে না, কিন্তু ডান দিকে আমার সবগুলো সমান না, একটা বড় আছে, একটা কম আছে, বেড়ে আছে, কেন? কারণ পরের শব্দটা এখানে আসবে না বলে এই লাইনে চলে এসছে, তাই না? তো এইটা যদি আমরা সেন্টার করি তাহলে কি হয়, সেন্টারের মিডিল ঠিক থাকলে দুই সাইডের কোনো ঠিকঠাক থাকে না। আর রাইট যদি করি তাহলে রাইটটা ঠিকঠাক থাকে, মোটামুটি রাইট ঠিকঠাক থাকে, ক্লিক করার বাইরে দেখো রাইট ঠিক আছে, তাই না? রাইট ঠিক আছে, কিন্তু এর কি ঠিক থাকে না, এইটা থাকে না। আর জাস্টিফাই করলে কি হয়, দুই সাইডই সমান থাকে। এই যে আমাদের লেফট আছে না, লেফট থেকে জাস্টিফাই করো, দেখো দুই সাইড, এটা দেখলেই বুঝতে পারছো, চেহারাটা দেখে বুঝতে পারছো না, দুই সাইড সমান, ক্লিক করো, দেখো দুই সাইড সমান। হ্যাঁ, এটা অসমান আছে, এটা অসমান আছে, এটা অসমান আছে, মানে এর একদিক সমান আছে, তাই না? এটা হচ্ছে লেফট, এটা সেন্টারটা ঠিকঠাক থাকবে, এটা রাইট ঠিকঠাক থাকবে, আর এটা কি হবে, দুই সাইডই সমান থাকবে।
তাহলে আমরা লেখার পর জাস্টিফাই করে নিলে দেখতে সুন্দর হবে। কন্ট্রোল প্লাস জে, লেফট এল, কন্ট্রোল এল, এটা কন্ট্রোল সেন্টারে সি নয় ই, হ্যাঁ সেন্টারে কন্ট্রোল সিতে কি হয়, কপি হয়, কন্ট্রোল সিতে কপি হয়, তাহলে কপি করার জন্য তো কন্ট্রোল সি হয়ে গেছে, তাই এটা দিয়েছে কি কন্ট্রোল প্লাস ই। হ্যাঁ কিবোর্ড থেকে টিপো কন্ট্রোল প্লাস ই, এই দেখো কন্ট্রোল আর, এই দেখো কন্ট্রোল এল, এই দেখো কন্ট্রোল জে, এইটা যা কন্ট্রোল ইউটিউবে দিয়েছি আমি, ঠিক আছে, তাহলে ইউটিউবে তুলে দিই এটা, তাহলে কন্ট্রোল জে জাস্টিফাই হয়, ঠিক আছে। এবার দেখো আরেকটা আছে ফোর্স জাস্টিফাই, এই অপশনটা এখানে কোথাও নেই, তবে করতে পারবা তুমি, সবগুলোকেই সমান করবে, যেমন এই লাইনটা দেখতে পাচ্ছ এখানে, এই লাইনটা তো সমান নেই, এই লাইনটা তো এইটুকুটাই আছে তাই না, তাহলে এইটাকেও শেষ পর্যন্ত যদি নিয়ে যেতে চাও তাহলে সিলেক্ট করবে কন্ট্রোল জেতে জাস্টিফাই, শিফট কন্ট্রোল জে, হ্যাঁ হ্যাঁ এই লেখাটাকে স্পেস বাড়িয়ে বাড়িয়ে ফাঁকা ফাঁকা করে আপনাদের পর্যন্ত টেনে দু সাইডে সমান করে দিয়েছে, এরকম দেখতে পাও কোথাও? তুমি দেখবে পেপার টেপার পড়লে অনেক সময় কলম ওয়াইজ লেখা আছে তো, শেষের লেখাটা একটু ফাঁক ফাঁক হয়ে আছে, অনেক জায়গায় থাকে, ফলো করবে দেখবে বুঝতে পারবে, এতদিন ফলো করোনি বলে বুঝতে পারোনি, এবার ফলো করবে বুঝতে পারবে যে কি করে লিখেছে ওরা। আচ্ছা তাহলে এটাকে আমি আবার জাস্টিফাই করে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টটা আরেকবার দেখে নাও, এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, কত প্রকারের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট? 4 প্রকার, এই দেখো ফোর্স জাস্টিফাই এখানে লিখে দেওয়া আছে, এটা কিন্তু এমএস ওয়ার্ডে ধরবে না তোমরা, ঠিক আছে, মানে প্রকারের মধ্যে ধরবে না, প্রকারের মধ্যে কত প্রকার পাবো? 4 প্রকারই পাবো, কিন্তু আমরা এখানে 5 প্রকার দেখতে পাচ্ছি, এটা প্রকার ভেদে কিন্তু আসবে না, এই অপশনটা অ্যাপ্লাই করতে পারো তুমি, ঠিক আছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কত প্রকারের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, সেক্ষেত্রে 4 প্রকারের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। পরীক্ষা নেই বই করে নেটই তো নাই, নেট আছে? নেট নাই, নেট আসুক, ঠিক আছে। এমএস ওয়ার্ডের পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে, ওদিকে পরীক্ষা বাকি আছে কিসের? ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড আর এমএস ওয়ার্ডের যে যতটা হবে সেগুলো বাকি আছে, ঠিক আছে। নেটটা অ্যাক্টিভ হোক তখন তোমাদের পরীক্ষাটা নেব। আজকে বন্ধ থাকবে, ঝড় বৃষ্টি নয়, 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকার অর্ডার আছে, ঠিক আছে। আচ্ছা এবার পরের যে অপশনটা, সেটার নাম কি দেওয়া আছে? লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে দেখো এই অপশনটা, ঠিক আছে। লাইন স্পেসিং অপশনের কাজ কি? এই যে পাশের যে অপশনটা আছে এটা, ঠিক আছে, দিস অপশন ইজ ইউজ টু অ্যাড অর রিমুভ স্পেস বিটুইন লাইনস অর প্যারাগ্রাফ। লাইন এবং প্যারাগ্রাফের মধ্যে যে দূরত্বটা থাকে, স্পেসটা থাকে, সেটাকে বাড়াতে পারবে, কমাতেও পারবে, ঠিক আছে। কি করে করবে দেখে নাও। ধরে নাও তুমি প্যারাগ্রাফ অলরেডি লিখে ফেলেছো, এরকম একটা প্যারাগ্রাফ লেখো, দুটো তিনটে যাকে সিলেক্ট করবে, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, বা এই ফার্স্ট এবং সেকেন্ডকে সিলেক্ট করলাম। একটা জিনিস ফলো করো ভালো করে, এই লাইন থেকে এই লাইনের মধ্যে একটা দূরত্ব আছে তো, সেই দূরত্বটা এখানে ক্লিক করো, একটা পয়েন্ট দেওয়া আছে 1.15, এটাকে বাড়াতে পারবে, মাউস নিয়ে গেলে দেখাবে না, ক্লিক করো 2.25 করো, 2.5 করো, লাইনগুলো কেমন ফাঁক ফাঁক হয়ে গেল না? পরীক্ষা খাতা ভর্তি করার জন্য এরকম করে লিখতে হয়, হ্যাঁ। তাহলে এই লাইনটাকে আরো ফাঁক ফাঁক করতে চাইলে এইখানে ক্লিক করবে, মানে এরকম ফাঁকা ফাঁকা আসবে, ঠিক আছে। তাহলে এইগুলো তো হয়নি, নিচেগুলো হয়েছে কি? হয়নি, কারণ ওটা সিলেক্ট করিনি আমরা। তাহলে লাইনের দূরত্বটাকে এইভাবে আমরা কমাতে পারি, বাড়াতে পারি। আর একটু কমাবে, এইখানে যাও, এদিকে একটু কমে যাবে, একটু কাছাকাছি হয়েছে, মানে এর থেকেও তো কাছাকাছি হয়েছে তাই না। এই দূরত্বকে তুমি আরো একটু কন্ট্রোল করতে পারবে, সেটা কি করে? এই লাইন স্পেসিং অপশন বলে যেটা আছে, এইখানে যদি ক্লিক করো একটা উইন্ডো আসবে, এখানে গিয়ে দেখো এই যে অ্যাড লেখা আছে না 1.15, এইখানে তুমি বাড়াতে পারবে, এইখানে দেখো 16 করে দিলাম, ওখানে তো 3-এর বেশি ছিল না, ওখানে কত ছিল? 3-এর বেশি ছিল না, এখানে ক্লিক করো, কত হচ্ছে? ধরে থাকি দেখি কত দূর যায়, কত গেল? আর যাচ্ছে না। এবার করে দেখি, আমাদের তো একটাই পাতা আছে তাই না, এইখানে ক্লিক করলাম 132, এবার কতগুলো পাতা হলো? 8টা পাতা হয়েছে, পাতাটা ছোট করি, একটা লাইনে একটা করে পাতা, হ্যাঁ এই দেখো 1 2 3 4 5 6 7 8, মানে 7টা লাইন আছে, 7টা পাতা নিয়ে নিয়েছে, ঠিক আছে।
আর এতটা করে গ্যাপ আছে, এতটা করে গ্যাপ আছে। তো এই গ্যাপগুলোকে আবার কি করলাম, এখান থেকে আমি কমিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে কমিয়ে দাও, এখানে কিছু স্পেসিফিক দেওয়া আছে যে কারণে আমরা এখান থেকে চুজ করতে হবে। এর থেকে বেশি প্রয়োজন পড়ে না, খুব কম পড়ে, দরকার হলে ওখানে গিয়ে আমরা বাড়াতে পারি। বুঝতে পারলে তো? বাড়াতে পারবে, কমাতেও পারবে। যেমন কমানোটা এখানে কত আছে, কমানোটা 1.0 আছে, 1.0 এইটুকুটা হচ্ছে। এর থেকেও যদি কমাতে চাই, লাইন স্পেসিং অপশানে যাব, অপশানে যাব, এখানে গিয়ে আমি কমাবো, নিচে দিকে কমাবো, 5.5 পর্যন্ত কমানো যাবে, 0.5 ওকে করো। এত কমিয়েছি যে আর উপরে চেপে গেছে, তা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এইটাকে 0.5 করার ফলে এরকম হয়েছে। তো আমি 0.5 এর থেকে আমি চাইছি 0.8 করি। 0. কত করলাম, 8, তাহলে একটু কমলো, লিখে দিতেও পারবে তুমি, ঠিক আছে, নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবে। তাহলে মোটামুটি এটা গেছে, মানে খাতায় আটাতে হবে, আর পাতা নাই ধরে নাও, একটু কমিয়ে টমিয়ে আটিয়ে দিলাম, হ্যাঁ এরকম। তাহলে এটাকে কি করলাম, আবার নর্মাল অবস্থায় নিয়ে চলে এলাম। এটা গেল লাইন স্পেসিং। এবার ছিল প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং কোনটা, ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ আছে না, এই গ্যাপটা, এই গ্যাপটাকেও আমরা রিমুভ করতে পারি, অ্যাড রিমুভ করতে পারি। এখানে যাও, লেখা আছে, দেখো প্রথমে কি লেখা আছে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শুরু হওয়ার আগেই তুমি একটা স্পেস অ্যাড করে দিতে পারবে। আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফটা শুরু হয়েছে, এখানে কোনো উপরে কোনো স্পেস নেই, এখানে ক্লিক করো, অ্যাড হয়ে যাবে, ওটা এমনি একটা জায়গা, ফাঁকা জায়গা অ্যাড হয়ে গেল। তো এই পরে আছে প্যারাগ্রাফের পরে স্পেসগুলো আছে, এই প্যারাগ্রাফের পরে স্পেস নিয়েছে, ঠিক আছে, কিন্তু শুরুতে স্পেস নেয়নি। তাহলে এইটাকে কি করতে পারি, রিমুভ করতে পারি। তাহলে বিফোরটা রিমুভ করে দিলাম, আফটারটাকেও যদি রিমুভ করে দিই, তাহলে এরকম লাগবে দেখতে। এটা ভালো হয় না, আমরা দেখি সাধারণত প্যারাগ্রাফ লেখার পরে একটা স্পেস দিয়ে তারপরে প্যারাগ্রাফ শুরু করি, নতুন প্যারাগ্রাফ, তাই না? তা এটা কখন কাজে লাগতে পারে দেখায়, অ্যাড করে রাখি। দেখো শেষে আসি, অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করি। আমাদের প্যারাগ্রাফ শুরু হয় কখন, যখন তুমি এন্টার মারবে তখন একটা নিউ প্যারাগ্রাফ শুরু হয়। আদারওয়াইজ কিন্তু একটা লাইন চলতে থাকলে অটোমেটিক, তুমি লেখো এখানে লাইন চলছে, দেখবা লাইন চলছে, তো লাইন শেষ না করলেও অটোমেটিক নিচের লাইনে চলে আসবে তোমার লেখা। এবার এন্টার মারো, দেখো একটা গ্যাপ বেশি হয়ে গেল, অর্থাৎ কি হলো, আমাদের নিউ প্যারাগ্রাফ শুরু হলো, নতুন একটা প্যারাগ্রাফ শুরু হলো। অর্থাৎ কিবোর্ডে তুমি যখনই এন্টার মারবে তখন নতুন করে প্যারাগ্রাফ শুরু হবে। আমি কিছু নাম লিখলাম এখানে, অমিত, সুমিত, রাহুল, মিঠুন, কাজল, আচ্ছা এই নামগুলো লিখেছি, নামগুলোর পরে পরে এতটা করে গ্যাপ কেন, একটা নাম থেকে একটা নামে এতটা করে গ্যাপ কেন, এন্টার মারার জন্য, কারণ এন্টার মারলে ওটাগুলো প্যারাগ্রাফ হিসাবে ধরে নিয়েছে, তাই না, এর জন্য গ্যাপটা হয়েছে। এই গ্যাপটাকে কমাতে পারবে, কি করে কমাবে, এইখানে গিয়ে কি করবো, আমি এটাকে রিমুভ করে দেবো, কমে গেল, বোঝা গেল। লাল দাগের গল্প তো শুনিয়েছি আমি আগের দিন, লালের দাগ, লাল দাগ শুনিয়েছি না, লাল দাগটা কি বলা হয়, স্পেলিং মিস্টেক, স্পেলিং মিস্টেক, আর সবুজটা হবে গ্রামাটিক্যাল মিস্টেক। আচ্ছা বানান ভুল আছে কি, ডিকশনারিতে নেই। নেক্সট নেক্সট পরের অপশনটা কি আছে আমরা দেখে নিই, শেডিং, দেখো এই পাশের অপশনটা শেডিং, কি লিখেছি না, তো এই অপশনের সাহায্যে আমরা কালার সেট করতে পারি। এই কালারটা আমি আমার বানানটা লিখেছি, ঠিক আছে, কালার সেট করতে পারি কোথায় না, তো অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য সিলেক্টেড প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবে। আমরা লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, টেক্সট হাইলাইট কালার দিয়ে, এইটাতে পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে একবারেই কালার দিতে পারবে, ঠিক আছে। দেখে না কি করে কালার দেবে, অনেক সময় দরকার পড়ে। আমি ফার্স্ট সেকেন্ড প্যারাগ্রাফে ক্লিক করলাম, জাস্ট প্যারাগ্রাফের কার্সারটাকে রাখবে, যে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার দেবে সেখানে কার্সারটাকে সেট করবে, আর কিছু না। কার্সার সেট করা মানে কি, ওখানে ক্লিক করা, এইভাবে সিলেক্ট করারও দরকার নেই, তোমাকে এতটা সিলেক্ট করারও দরকার নেই এক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ সিলেক্ট করতেও পারো, কোনো অসুবিধা নেই, তবে না করেও হবে। ক্লিক করলে এই শেডিং অপশানের কোনো কালার দেখতে পাচ্ছ, তাহলে এই তীর চিহ্নে ক্লিক করো, এবার কোন কালারটা দিবে বলো, দেখো পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে।
এখানে একটা মজার জিনিস কি, যখনই কোনো ডিপ কালার দেবে লেখার কালার অটোমেটিক্যালি তা অপোজিট করে নেবে, হোয়াইট করে নেবে। ঠিক আছে, দেখো আমি ওই ডিপ এটা দিয়েছি, লেখার কালারটা বুঝতে পারছো কি করে নিয়েছে, সাদা করে নিয়েছে। কিন্তু এটাকে যখন লাইট দিবে, এই যে লাইট, তখন লেখার কালার যেমন আছে সেরকমই থাকবে। রেড আমি এটা দিলাম, কালার চেঞ্জ করেনি, যদি একটু ডিপ রেড দিব তখন এই কালারটাকে চেঞ্জ করে নিল। ঠিক আছে, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নেবে। তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে দিলাম, এই প্যারাগ্রাফে ক্লিক করলাম, এইখানে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে যে কোনো প্যারাগ্রাফকে তুমি সিলেক্ট করেও করতে পারো। জাস্ট ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করলে, ফার্স্ট লাইন সিলেক্ট করেছো, এইখানে গিয়ে শেডিং এ গিয়ে এইখান থেকে তুমি কোন একটা কালার এখান থেকে চুজ করে দিয়ে দাও, দেখো সেটাও সেট হয়ে যাবে। তাহলে টেক্সট হাইলাইট কালারটাকে ইউজ করতে পারো, সেটা আলাদাভাবে ইউজ হয়, এটা আলাদাভাবে ইউজ হয় কিন্তু। ঠিক আছে, দুটোর মধ্যে যেটা খুশি করতে পারো। এই পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম এইভাবে। ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে আমি কোন একটা কালার দিচ্ছি, পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে আসছে, আসছে তো, এই যে ইয়েলো কালারটা পুরো প্যারাগ্রাফ জুড়ে আসছে। আচ্ছা, এইটাকে সিলেক্ট করেছি, এবার আমি হাইলাইট কালারটাকে ইয়েলো দিচ্ছি। কিভাবে আসছে, লাইন বাই লাইন আসছে, দেখো ভালো করে ফলো করো, কিভাবে আসছে, লাইন বাই লাইন আসছে, পুরো প্যারাগ্রাফ জুড়ে আসছে কি, আসছে না। তাই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে। হ্যাঁ, এখান থেকে যখন আমি দিব পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডটাতেই আসছে, মানে প্যারাগ্রাফ যতটা জায়গা নিয়ে আছে পুরো ব্যাকগ্রাউন্ডেই আসছে। আর এইখান থেকে দিতে গেলে কি আসছে, লাইন বাই লাইন আসছে। ওকে, তাহলে এইটা আমাদের শেডিং বলা হয়। এটা কি বলা হয়, শেডিং। এই অপশনের সাহায্যে আমরা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে পারি, সিলেক্ট করেও করতে পারো অথবা ক্লিক করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো লিখে নেওয়ার পর কি করবে, এই শেডিং কালারগুলো অ্যাপ্লাই করে দেখবে। ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখবে তুমি কালার, এই কাজটা বুঝতে পারছো কিনা। কঠিন তো কিছু নয়, তোমার বোঝাটা হচ্ছে ব্যাপার যে আমি পারছি কিনা, কখন যে কাজে লাগবে কে জানে, কখনো তো লেগে যেতে পারে, তাই না। আচ্ছা, তুলে দেবে কি করে, সেম 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 একই জিনিস সিলেক্ট করলাম, এখানে গিয়ে নো কালার, এ উঠলো না, একে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম তো, তাই একে আমাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, মানে এদের রাগ হয়ে যাবে বেশি। যে আমাকে আলাদা করে সিলেক্ট করেছিল একটা লাইন, তাই আমাকে আলাদা করে সিলেক্ট করে তুলতে হবে, বুঝতে পারলে তো। গরম বেশি হয়ে গেছে, তাই না। আচ্ছা, নেক্সট পরের অপশন কি ছিল আমাদের, এইটা, এটা একটা মজার অপশন, এটার নাম হচ্ছে বর্ডার। বর্ডার সম্বন্ধে কি লেখা আছে, এই যে বর্ডার। This option is used to set border at the selected text or paragraph. লেখা অথবা প্যারাগ্রাফে তুমি বর্ডার দিতে পারবে। উই ক্যান চেঞ্জ দ্য বর্ডার স্টাইল অলসো, বর্ডার স্টাইলও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, বর্ডার মানে কি, হ্যাঁ বর্ডার মানে হচ্ছে, বর্ডারের বাংলা বলো, বর্ডার মানে কি, সীমানা। বর্ডার মানে একটা রেখা, দাগ, সেই দাগটা সীমানার হতে পারে, অন্য জায়গাতে হতে পারে, তাই না, পেজেও হতে পারে, পেজেও বললাম একটা বর্ডার দাও, মানে দাগ দাও। আমরা কি করি, আমাদের যখন ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে বলি, বর্ডার মানে একটা সীমানা আছে, মাপ তো থাকবে, যে দাগ থাকবে, তাই না। বর্ডার মানে রেখা, ঠিক আছে, একটা রেখা। তাহলে সেই দাগটাকে তুমি কোথায় দিতে পারবে, এই দেখো, এই যে রেখাটা আমি দিতে চাইছি কাকে দেওয়া যায়, এখানে যেটা লিখেছি যে আমি লেখা সিলেক্টেড করা লেখাকে দিতে পারবো অথবা প্যারাগ্রাফকেও দিতে পারবে। ঠিক আছে, এইখানে দেখে নাও। তাহলে তুমি কি করবে, আমি ফার্স্ট প্যারাগ্রাফটাকে জাস্ট ক্লিক করো, এই প্যারাগ্রাফেই দিতে চাইছি, ক্লিক করলে পুরো প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই হবে। এইখানে ড্রপ ডাউনে ক্লিক করো, বর্ডারের ড্রপ ডাউনে ক্লিক করে দেখো তো কত রকমের বর্ডার দেখতে পাচ্ছ। প্রথম বর্ডারটার নাম কি দেওয়া আছে, বটম বর্ডার। বটম মানে নিচে, তুমি কি প্যারাগ্রাফের নিচে দিতে চাইছো, তাহলে এটাতে ক্লিক করবে। প্যারাগ্রাফের শুধু ওপরে দিতে চাইছো, তখন কোথায় ক্লিক করবে, টপে। শুধু বাম সাইডে দিতে চাইছো, তাহলে এটা। শুধু ডান সাইডে দিতে চাইলে এটা। আর তুমি চাইছো একেবারে না, পুরো অল বর্ডার চারি সাইডে থাকবে, তখন এটা। বা আউট সাইডে থাকবে, তখন এটা। ঠিক আছে, তাহলে একটা একটা করে দিতে পারো। দেখো একটা দিয়ে দেখো, আমি বটম বর্ডার করলাম, তাহলে কোথায় এলো বর্ডারটা, তলায় এলো। কার তলায় এলো, কোন প্যারাগ্রাফের, কেন প্রথমে এলো, ওইটাতে কার্সার ছিল বা ওইটা সিলেক্ট ছিল তাই। ঠিক আছে, তুমি যদি এইটাতে ক্লিক করতে তাহলে এর তলায় আসতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কার্সার আছে, বটম এলো। এবার আমি না বটম দেওয়ার পর মনে হচ্ছে না টপ দিলেও ভালো হতো, তাহলে টপে দিয়ে দাও আবার। তাহলে এরকমও দিতে পারো, শুধু এই দুটোই দিতে পারো। এবার ভাবছো যে না লেফটেও দিয়ে দিই, তাহলে এত কিছু দিলাম যখন, তাহলে ডান দিকেও দিয়ে দিই।
ডান দিকেও দিয়ে দাও, দিয়ে দিলে ডান দিকে, তাহলে চারি সাইডে বর্ডার দিয়ে দিলে এক্ষেত্রে খাটনি কি হলো, আমাকে 4 বার দিতে হলো। হ্যাঁ ওটা একবারে হয়ে যাবে। এটাকে নো বর্ডার করো, নো বর্ডার নো বর্ডার নো বর্ডার দিয়ে এখান থেকে অল বর্ডার দিয়ে দাও। অল বর্ডার আউটসাইড বর্ডারের মধ্যে পার্থক্য আছে। অল বর্ডার করো, দেখো আসবে চারি সাইডে এসছে, অল বর্ডারেও চারি সাইডে আসছে, আবার আউটসাইড বর্ডার করলেও চারি সাইডেই আসছে। তো এর পার্থক্যটা কি? পার্থক্য হবে বলে দিই, নো বর্ডার করি। আমি যখন পুরো এতগুলো প্যারাগ্রাফ সিলেক্ট করবো একসাথে, কতগুলো সিলেক্ট করেছি, 1 2 3 4টে প্যারাগ্রাফ, ঠিক আছে। এবার দেখো আউটসাইড আর অল বর্ডারের মধ্যে পার্থক্য কি। যদি আউটসাইড করো তাহলে কি হবে, চারি সাইডেই বর্ডারটা আসবে, মানে আউটসাইড দিয়ে আসবে, বাইরের দিই আসবে, বাইরের দিক দিয়েই আসবে। আর যদি অল বর্ডার করো তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফকে বর্ডার দিয়ে দিবে। এবার বুঝতে পেরেছো তো? তখন আমাদের একটাই সিলেক্ট ছিল, তাই একটাতে আউটসাইড আর অলের পার্থক্য বুঝতে পারছিলাম না। এখন আমরা যদি সবগুলোকে সিলেক্ট করি তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা তুমি আউটসাইড করবে না অল করবে চুজ করে নেবে, ঠিক আছে। এটাকে আমি নো বর্ডার করলাম, ওকে। এবার আমি বর্ডারের স্টাইল চেঞ্জ করব। বর্ডার এই সিম্পল দাগটা ভালো লাগছে না, একটা নতুন ধরনের স্টাইল দিব, নতুন দাগ দিব। কি করে করবে? যাকে করবে তাকে তুমি কার্সার রেখে করতে পারো, পুরোটাকে সিলেক্ট করে করতে পারো। তার আগে বর্ডার স্টাইলটা তো চেঞ্জ করে আসি আমরা, ঠিক আছে। তাহলে বর্ডার স্টাইল চেঞ্জ করার স্টেপ লিখে দেওয়া আছে তোমাদের এখানে, দেখবে ফলো করবে, লিখেছি হাউ টু চেঞ্জ স্টেপ টু চেঞ্জ বর্ডার স্টাইল, ঠিক আছে, লেখা আছে। প্রথমে বর্ডারের ড্রপ ডাউনে ক্লিক করবে। ড্রপ ডাউন মানে বোঝো তো, এই যে এটাকে ড্রপ ডাউন বলা হয়, নিচের দিকে যে তীর চিহ্ন এটাকে ড্রপ ডাউন বলা হয়। তারপরে বর্ডার অ্যান্ড শেডিং বলে অপশন পাবে, বর্ডার অ্যান্ড শেডিং, ওইখানে ক্লিক করবে। ক্লিক করলে একটা উইন্ডো আসবে, সেখান থেকে স্টাইল, কালার এবং উইথ চেঞ্জ করে দেবে, দিয়ে ওকে করবে। উইথ মানে চওড়া, কত মোটা বর্ডার নেবা, মোটা নিবা না মিহি নিবা, পাতলা নিবা, ঠিক আছে। তাহলে আমি যাই, দেখো বুঝতে পারবে। আমি ফার্স্ট প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, বর্ডার অ্যান্ড শেডিং অপশনটা সব লাস্টেই মনে আছে, দেখো কোথায় আছে, সব লাস্টে আছে, বর্ডার্স অ্যান্ড শেডিং। ক্লিক করো, এই যে উইন্ডোটা আসবে, এখানে দেখো উপরে স্টাইল লেখা আছে, এখানে কি লেখা আছে, কালার, আর এখানে লেখা আছে উইথ। এই তিনটে জিনিস চেঞ্জ করবে। হ্যাঁ, স্টাইল বলতে বর্ডার স্টাইলটা কেমন নেবে, এখানে বিভিন্ন রকমের বর্ডার স্টাইল দিয়েছে, তুমি কোন একটা স্টাইল নিতে চাইছো, এটা নিলে এই স্টাইলটা, এটা নেবা না, আপাতত এটা নিয়ে দেখি। এর কি করলাম, কালার, এখানে ক্লিক করো, কি কালারের দেবে, তাহলে এখান থেকে কোন একটা কালার চুজ করলে। এবার উইথ দেখো, চওড়াটা বুঝতে পারছো তো, এখন 3 আছে, 4 করলে আরেকটু মোটা হবে, 6 করলে আরো মোটা হবে। তাহলে এইরকম ভাবে উইথগুলোকে তুমি চেঞ্জ করে নিতে পারবে। এখানে একটা আরেকটা প্রিভিউটা দেখে নেবে। এই আসতে এদিকে দেখো, মজার জিনিস, বর্ডারটা চারি সাইডে আসবে, আউটলাইন হয়ে আসবে। তুমি যদি চাইছো না উপরে রাখবো না, নিচেও রাখবো না, এখানে ক্লিক করো, দেখো উঠে যাবে। তাহলে বর্ডারটা কোন দিকে আসবে, দুই সাইডে আসবে। তাহলে এইভাবে তুমি বর্ডারটাকে সেট করে নাও, ঠিক আছে। যদি মধ্যে দিতে চাও, এই যে মধ্যে অনেক সময় আমরা দিতে চাই, তখন আমাদেরকে অল বর্ডার ওখান থেকে চুজ করতে হয়, ঠিক আছে। এইটা করার পর ওকে করো, তাহলে এই চারি সাইডে বর্ডারটা আসবে। এই বর্ডারটা আমাদের এখন সিলেক্ট হয়ে থাকলো। এখন মনে হচ্ছে না আমার পুরো এই বর্ডারটা এখানে না দিয়ে চারি সাইডে দিলেই ভালো হতো, আউটলাইন। তাহলে এখানে গিয়ে আমি আউটলাইন করি, তাহলে ওই স্টাইলেই বর্ডারটা চলে আসছে, যে বর্ডারটা আমি সিলেক্ট করে দিয়েছি। ভালো লাগছে না, চেঞ্জ করবে, আবার যাবে, কোথায় যাবে, বর্ডারস অ্যান্ড শেডিং এ যাও, বর্ডারের স্টাইল চেঞ্জ করো। এখান থেকে তুমি ডাবল আন্ডারলাইন, এই বর্ডার স্টাইলটা, তার একটা কালার চুজ করে নাও। এখান থেকে কোনো একটা কালার চুজ করে উইথটাকে বাড়িয়ে নাও। এর যতটা উইথ আছে তার থেকে বাড়বে না, এটাই বেশি সব থেকে, ঠিক আছে। ওকে, তাহলে এই স্টাইলে বর্ডার আসবে। বোঝাতে পারলাম কি? বর্ডার স্টাইল কি করে চেঞ্জ করবে, এখানে যাবে, বর্ডার অ্যান্ড শেডিং এ গিয়ে এখান থেকে বর্ডার স্টাইল চুজ করবে, কালার চুজ করবে, যে কালার নিতে চাইছো, তার উইথ চওড়াটা চুজ করবে, ঠিক আছে। কত মোটা করবে, এই মোটাটা করলাম, দিয়ে এই জায়গাটা দেখবে কিন্তু অল হয়ে আছে কিনা। এটা যদি অল না হয়ে থাকে, জাস্ট এরকম এবং এরকম হয়ে থাকে, তাহলে ওকে করলে এইরকম স্টাইল আসবে। কোন দিকে এসছে, দুই সাইডে। আমরা প্রজেক্টের খাতা বলো বা প্রজেক্টের খাতায় করতে গেলে পেজ বর্ডার দিতে হবে তোমাকে। প্যারাগ্রাফ বর্ডার খুব দেওয়া হয়, প্যারাগ্রাফ বর্ডার, কিন্তু আমরা পুরো পাতাতে বর্ডার দিলে ভালো লাগবে, তাই না। পুরো পাতার বর্ডার, পাতাটা ছোট করো, এটা তো প্যারাগ্রাফে এলো, যতটা সিলেক্ট করেছি ততটা এলো, কিন্তু আমি চাইছি পুরো পাতায় বর্ডার দিতে। পেজ বর্ডার অপশনটা তোমাদের আছে পেজ লেআউট ট্যাবের ভিতরে, যে পেজ লেআউট দেখতে পাচ্ছ উপরে, এই ট্যাবের ভিতরে গিয়ে পেজ বর্ডার, এই দেখো পেজ বর্ডার এখানে আছে, ঠিক আছে। তাহলে এত দূরে না গিয়ে তুমি ওখান থেকেও পেজ বর্ডার দিতে পারো, যেখান থেকে প্যারাগ্রাফ বর্ডার দিচ্ছ ওখান থেকেও পেজ বর্ডারটাকে সেট করতে পারবে।
কি করে? এই বর্ডারটা তুলে দিই আমি আপাতত। কি করবো এখানে গিয়ে? নো বর্ডার উঠে গেল। তাহলে এই যে বর্ডারস অ্যান্ড শেডিং এ যাবে, ভালো করে একটু ফলো করো। এটা পেজ বর্ডারস লেখা আছে, তার পাশে কি লেখা আছে? অর্থাৎ এখানেই পেজ বর্ডার অপশন পেয়ে যাবে। এইটাতে আগে ক্লিক করবে কিন্তু। দেখো বর্ডারস এবং পেজ বর্ডারের মধ্যে এখানে একটু পার্থক্য দেখতে হবে। বর্ডারসটা ভালো করে ফলো করো, স্টাইল, কালার, উইথ আছে। পেজ বর্ডারে ক্লিক করো, স্টাইল, কালার, উইথ, আর্ট বলে একটা অপশন আছে, আর্ট। আর ডান সাইডে এই অপশনটা ছিল পেজ বর্ডারে, এখানে অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ, আর এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এখান থেকেও পেজের বর্ডার সেই সেম বর্ডারগুলো পেজে দিতে পারো তুমি, একই বর্ডার আছে, তার উইথ চুজ করতে পারো, ওকে করো, তাহলে পুরো পেজে বর্ডারটা চলে আসবে। এইটা আমরা এতে করি, এই কি জানো, প্রজেক্টের খাতায়। একটা মজার জিনিস কি, এখানে যদি একটা নতুন পেজ নাও, তুমি যখন নিউ পেজ নিবে, একটা নতুন পেজ এখান থেকে শেষ হয়ে গেল, একটা নিউ পেজ নিলাম, অটোমেটিক বর্ডারটা চলে আসবে। হ্যাঁ, ওটা সিলেক্ট করো না, পেজ বর্ডার প্রত্যেকটা পাতাতে একই আসবে। তুমি যা নেবে প্রত্যেকটা পাতাতে তোমার একই ডকুমেন্টে, ওইখানে যতগুলো পেজ নেবে সবারই একই হবে। যদি আবার অন্য একটা নতুন ডকুমেন্ট নাও, সেখানে চেঞ্জ করতে পারবে। ওকে, এবার পেজ বর্ডার আর কি কি দেওয়া যায়। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই বর্ডারটা তোমার পছন্দ হচ্ছে না। বর্ডার স্টাইল যেভাবে আমরা চেঞ্জ করেছিলাম এখানে, সেইভাবে পেজ বর্ডারে যাবে, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবে। আরও মজার জিনিস আছে, যেটা হচ্ছে এই আর্ট। এইখানে দেখো আপেল, আপেল দিয়ে বর্ডার দিবে, দিয়ে দাও। আপেলটা মোটা মিহি এখান থেকে করতে পারবে, ঠিক আছে? বড় বড় আপেল হবে না, ছোট ছোট আপেল হবে। এই ক্লিক করো, এই দেখো, এই দেখো, বুঝতে পারলে? তাহলে এই ছাড়াও আর কি কি আছে আমরা দেখে নিই। বর্ডারসে গেলাম, এইখানে দেখো আরো অনেক রকম ডিজাইন আছে। এখানে আছে এই দেখো গাছগুলো আছে, ঠিক আছে, বেলুনস আছে, হ্যাঁ অনেক আছে, অনেক আছে। এইভাবে নামাবে, দেখবে অনেক রকম স্টাইল আছে। কোন একটা স্টাইল ক্লিক করবে, ইচ্ছা করলে তার কালার চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে উইথটা চেঞ্জ করে ওকে করবে, সেই স্টাইলে বর্ডারটা চলে আসবে। ঠিক আছে, সুন্দর অনেক আছে, আরো আছে, সবগুলো তো একটা একটা করে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? আরো আছে। এখানে যাবে, কোথায় ক্লিক করবে বললাম? পেজ বর্ডারে। সে এই বর্ডারে কিন্তু খুঁজে পাবে না, এই আর্ট অপশনটা পেজ বর্ডারের ভিতরেই থাকবে, ঠিক আছে? এইখানে গিয়ে এবার কত অপশন আছে, যাও এখানে এই স্টাইলটা আছে, এর উইথটা একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে কালার চেঞ্জ করে দিয়ে ওকে করলাম, তাহলে এটা হচ্ছে এই ডিজাইন, ঠিক আছে? তাহলে এইরকম অনেক রকম ডিজাইন দেখতে পাবে, যেটা ভালো লাগবে অ্যাপ্লাই করবে। পেজ বর্ডার তুলতে গেলে কি করব? এই বর্ডারটা তুলে দিতে চাইছি, কোথায় নো বর্ডার? পেজ বর্ডার তো এখানে নো বর্ডার, এখানে যদি নো বর্ডার করি, এইখানে যদি নো বর্ডার করি, তাহলে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফের নো বর্ডার, পেজের নো বর্ডার নয় এটা, কারণ এটা তো প্যারাগ্রাফ বর্ডার, তাই না? পেজটা তুলতে গেলে এখানেই যাবে, পেজ বর্ডারে ক্লিক করবে, এইখানে অপশন দেওয়া আছে কি নান, ঠিক আছে? দেখো বর্ডার আছে আর না। এবার চাইছি আমি পেজের উপরে থাকবে আর নিচে থাকবে, সাইডে থাকবে না। ওকে, দুই সাইডে বর্ডার দিয়ে দিলাম, পেজের উপরে আর নিচে আর নেই। বা এটা যদি চাও যে পেজের, আমি পেজ বর্ডারে গিয়ে এটা থাকবে না, জাস্ট এদিকে থাকবে, এইদিকে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে দুই সাইডে বর্ডার থাকলো আর এইদিকে থাকলো না, তাহলে এগুলোও সেট করতে পারি আমরা। পেজ বর্ডারে গিয়ে, পেজ বর্ডারে গিয়ে কোনো বর্ডারই থাকবে না, এখানে নান করে দাও, ডাইরেক্টলি উঠে যাবে, দিয়ে ওকে করে দাও, তাহলে কেউ থাকবে না, ফাঁকা। ক্লিয়ার? পেজ বর্ডার। আর পেজ বর্ডার নিয়ে কোনো সমস্যা আছে? এই পেজ বর্ডার নিয়ে সমস্যা আছে? নেই। পেজ বর্ডার কি করে দেবে? এবার চলে আসি আমরা, পরের অপশন হচ্ছে বুলেট। বুলেট ট্রেন নাম শুনেছো তো? বুলেট ট্রেন। বুলেটসের কাজ কি? বুলেট, এই যে বুলেট, এই যে এরকম দেখতে পাচ্ছ সিম্বল, বুলেট কি করবে? বুলেটস হচ্ছে তুমি একটা করে চিহ্ন প্যারাগ্রাফের আগে নিয়ে আসতে পারবে, যতগুলো প্যারাগ্রাফ লিখবে তার আগে একটা করে সিম্বল সিম্বল বসাতে পারবে। আমরা বুলেটসের সিম্বলটা দেখতে পাচ্ছি গোল গোল, তাই না? এরকম ক্লিক করে একটা গোল সিম্বল এখানে চলে আসবে। কোথায় এলো? সেন্টারে কেন এলো? লেফটে রাখি, বুলেটসের কোনো সিম্বল এলো কি? আসছে না, বুলেটসে যেই ক্লিক করছি এদিকে চলে আসছে, ঠিক আছে?
তাহলে আমি কি করি, এটাকে কন্ট্রোলে ডিলিট করলাম, সব ডিলিট করে দিলাম, বুলেটে ক্লিক করলাম, চিহ্ন এসছে এই রকম গোল চিহ্ন, এবং এখানে তুমি কিছু টাইপ করবে, টাইপ করার পর যখনই নতুন প্যারাগ্রাফ করবে অর্থাৎ এন্টার মারবে, আবার একটা গোল চলে আসবে, পয়েন্টগুলো আসছে, 3টে পয়েন্ট লিখবে, তার বেশি লিখবে না, আবার এন্টার মারো, 4 নম্বরেও চলে এলো, 3টে পয়েন্ট লিখতে বলেছি, 3টে বুলেটস নিয়ে নিয়েছো, 4 নম্বরে চলে এলো, 4 নম্বরেরটা দরকার নেই, কি করবে, আবার একটা এন্টার মারো, তাহলে 4 নম্বরটা আউট হয়ে যাবে, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলো ভালো লাগছে না, এই সিম্বলগুলো ভালো লাগছে না, আমি নতুন ধরনের আলাদা কিছু সিম্বল দিতে পারছি, দেখবে এক এক জায়গায় এক এক রকম সিম্বল দিয়ে লেখা থাকে, তাই না, পয়েন্টগুলো কোনো সময় আঙুলের চিহ্ন, হাতের চিহ্ন, অনেক কিছু দেওয়া থাকে। তাহলে বুলেটের স্টাইল কি করে চেঞ্জ করবে, এই পাশে ড্রপ ডাউনে ক্লিক করবে, ড্রপ ডাউনে ক্লিক করো, এই দেখো বুলেটের চিহ্ন, এই চিহ্নগুলো তোমার মেশিনে না থাকতেও পারে, এইখানে এই যে এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এইগুলো শোনো ভালো করে, এখানে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো রিসেন্টলি ইউজ করা হয়েছে, তাই এই চিহ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি তুমি এই চিহ্নগুলো এখানে দেখতে না পাও তাহলে কি করে নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে দেখে নাও, এইখানে একটা অপশন দেখতে পাচ্ছ ডিফাইন নিউ বুলেটস, স্টেপ লেখা আছে, তোমাদের ফলো করবে স্টেপটা, খাতায় স্টেপটা ফলো করবে, হাউ টু ডিফাইন নিউ বুলেটস, নতুন বুলেট কি করে নেবে বা সিম্বল কি করে নেবে, ঠিক আছে, স্টেপটা ভালো করে ফলো করবে। প্রথমে কোথায় ক্লিক করবে, বুলেটসের অ্যারোতে ক্লিক করবে, তারপর ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করবে, তারপরে সিম্বলে ক্লিক করবে, ঠিক আছে, সিম্বলে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো সিম্বল চলে আসবে, সেখান থেকে কোন একটা সিম্বল চুজ করে ওকে, আবার ওকে, দুবার ওকে করতে হবে, দেখে নিই। তাহলে আমরা এই প্যারাগ্রাফে আসি, ড্রপ ডাউনে ক্লিক করলাম, ডিফাইন নিউ বুলেটস এখানে আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা আসবে, এখানে সিম্বল আছে, পিকচার আছে, ফন্ট আছে, কোনটাতে ক্লিক করবে, সিম্বলে ক্লিক করবে, সিম্বলে যেই ক্লিক করবে এখানে কিছু সিম্বল তোমার পছন্দ মতন দেখতে, দেখো দেখা যাচ্ছে কিনা, না তো ওইগুলো চুজ করছিলাম, ওইগুলো তো নেই, তাহলে কি করে পাবে, এটা এই জায়গাটাতে একটু মাথায় রাখবে, ভালো করে মনে করার চেষ্টা করবে, উপরে একটা জিনিস লেখা আছে, কি লেখা আছে, ফন্ট লেখা আছে, তাই না, এই ফন্টের নামটা এখানে ক্লিক করো, সব লাস্টের দিকে নিয়ে চলে আসবে, এটাকে নামিয়ে সব লাস্টে নিয়ে চলে আসবে, ডাব্লু দিয়ে যেগুলো নাম আছে দেখো, উইন্ডিংস, ওয়েবডিংস, এরকম বিভিন্ন নাম আছে, ডাব্লু দিয়ে ওইগুলোকে চুজ করবে, দেখবে অনেক রকম স্টাইল পাবে, বাকিগুলো না খুব একটা ভালো না পেতেও পারো, ডাব্লু দিয়ে গুলো এটা ক্লিক করো, এই দেখো স্টাইল, বুঝতে পারলা। তাহলে সিম্বল এখান থেকে কোনো একটা ভালো সিম্বল নিয়ে নাও, আর যেটা পছন্দ হচ্ছে, ধরে নাও কোনো একটা ইমোজি নিয়ে নিলাম, এইটা নিলাম, হাতেরটাই নিলাম, দিয়ে ওকে করলাম, দিয়ে ওকে করলাম, তাহলে হাতের সিম্বলটা চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ তো, এই দেখো হাত এসছে, এই দেখো, এবার এখানে তুমি যা লিখবে এন্টার মারবে, কি চলে আসবে, হাত চলে আসবে, আবার এন্টার মারো, আউট হয়ে যাবে। তাহলে নতুন সিম্বল কি করে নিলাম, ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেখো যেহেতু হাতটা আমি ইউজ করলাম তাই হাত সিম্বলটা এখানে চলে এলো, অর্থাৎ এখানে রিসেন্টলি যেগুলো ইউজ করেছি সেই সিম্বলগুলো এখানে চলে আসে, ঠিক আছে। তাহলে তোমার মেশিনে যখন করা থাকবে তখন তোমাকে আর গভীরে যেতে হবে না, ঠিক আছে, এখান থেকেই পেয়ে যাবে। তাহলে গভীরে যায় কি করে, ডিফাইন নিউ বুলেট, এখান থেকে সিম্বল, সিম্বল থেকে এখানে সিম্বল পছন্দ না হলে এই ফন্টের নামটা চেঞ্জ করব, উইন্ডিংস, ওয়েবডিংস, ওয়েবডিংস, ডাব্লিউ ডি নাম, ওয়েবডিংস এটা চুজ করলাম, এখানে অনেক রকম দেখতে পাচ্ছ, এই যে ক্যামেরাম্যান, মোবাইল, ভিডিও ক্যামেরা, ফোন, আরো অনেক কিছু আছে, বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা আছে এখানে, এই চিহ্নটা নিলাম, দিয়ে ওকে করে দিলাম, আবার একটা ওকে, চলে এলো এটা, ঠিক আছে। এই সিম্বল, সিম্বলের কালার চেঞ্জ করতে পারো, সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এখানে গিয়ে ফন্ট কালারটা চেঞ্জ করে দেবে, তাহলে সিম্বলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওকে, এন্টার, হলো সিম্বল। তাহলে এই বুলেটের কাজ হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে আমরা একটা করে সিম্বল সেট করতে পারি এবং সেই সিম্বলটা নিজের ইচ্ছা মতন দিতে পারি। এখানে তোমাদের একটা মজার জিনিস শেখাচ্ছি, দেখো সিম্বল যখন আমরা দিচ্ছিলাম, ডিফাইন নিউ বুলেটে গেলাম, এখানে একটা অপশন আছে কি, পিকচার, তোমার তৈরি করা কোনো ছবিকেও তুমি সিম্বল হিসাবে ইউজ করতে পারো, তোমার নিজের তৈরি করা কোনো পিকচারকে সিম্বল হিসাবে ইউজ করতে পারো, বা কম্পিউটারে স্পেসিফিক কোনো ছবিকেও তুমি সিম্বল হিসাবে ইউজ করতে পারো। সেটা কি করে, পিকচারে ক্লিক করবে, তখন আর সিম্বলে নয়, কোথায় ক্লিক করবে, পিকচারে ক্লিক করবে, পিকচারে ক্লিক করে এইখানে দেখো কিছু পিকচার আমরা দেখতে পাবো,
এটা আমি আগের দিন ব্যাচে দেখিয়েছিলাম। সাপোজ এই ছবিটা আঁকলাম, দিয়ে এটাকে তুমি সেট করবে কি করে সেটা দেখিয়েছিলাম, ঠিক আছে। এখানে কিছু ছবি দেখতে পাবে, দেখো এই ছবিগুলো যদি পছন্দ হয় তো নেবে, আর পছন্দ না হলে নিজের মতন ড্র করবে, ঠিক আছে। নিজের মতন কোনো ছবি তোমার ড্র করা আছে কম্পিউটারে, যদি থাকে আমি আগে দেখে নিই আছে কিনা। তাহলে ছবি আমাদের কোথায় ছিল জানো, কম্পিউটারে গিয়ে মাই কম্পিউটার পিকচারে যাই, পিকচারের ছবি, এই দেখো ছাতার ছবিটা আছে তাই না, এইটাকে আমি সিম্বল করতে চাইছি। এটা কোথায় যেন আছে, পিকচারের মধ্যে আছে, মাথায় রাখবে BS1। ওকে, আচ্ছা তাহলে ইম্পোর্ট করবে, কি করবে, ইম্পোর্টে ক্লিক করবে। ইম্পোর্টে ক্লিক করার পর পিকচার বলে যে অপশনটা আমরা পাবো, পিকচার, এখানে যাই, মাই পিকচার, এখানে গিয়ে BS1 এইটাকে অ্যাজ এ সিম্বল আমরা ইউজ করতে চাইছি। সিলেক্ট করে নিলাম, অ্যাড করে নিলাম। এইখানে 1 নাম্বারটা সিলেক্ট হয়ে আছে, বুঝতে পারছো তো। এবার আমি ক্লিক করবো কোনটাতে, এইটাতে, দিয়ে কি করবো এটাকে, ওকে ওকে, এই দেখো আমরা চলে এলো, সিলেক্ট, এন্টার এন্টার এন্টার, ক্লিয়ার। তাহলে তুমি কিছু ড্রয়িং করে নিয়ে সেটাকে অ্যাজ এ সিম্বল তুমি ইউজ করতে পারো, বা তুমি কোনো একটা পিকচার পেয়েছো যেটাকে সিম্বল হিসেবে ইউজ করতে চাইছো, তুমি নিজের ছবিকেও সিম্বল হিসেবে ইউজ করতে পারবা, সেই ছবিটা তোমার কম্পিউটারে থাকতে হবে। বোঝা গেল বুলেটস? বলো বুলেটস নিয়ে আর কোনো সমস্যা আছে? বুলেট তাহলে কেমন চলছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, তবে বুলেটসের সিম্বলগুলো বেশি ইউজ হয়, পিকচার করতে গেলে এখানে আসতে হবে, ডিফাইন নিউ বুলেটসে যেতে হবে, এখানে পিকচারে যেতে হবে, এখান থেকে গিয়ে পিকচার হয় তোমাকে এখান থেকে চুজ করতে হবে, না হলে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট মানে বুঝতে পারলা, কম্পিউটারে যেটা থাকবে সেটাকে আমরা নিতে পারবো। আচ্ছা, এই হয়ে গেল বুলেট। বুলেটসের পর নেক্সট অপশন আছে কি, এটা নাম্বারিং। নাম্বারিং, এই অপশনটার নাম হচ্ছে নাম্বারিং। বুলেটসে যেমন সিম্বল আছে, প্যারাগ্রাফের আছে আগে, এটা নিলে প্যারাগ্রাফের আগে কি আসবে, নাম্বার আসবে। তুমি একটা কোশ্চেন টাইপ করতে বললাম, তাহলে এখানে ক্লিক করে দাও, কি এলো, 1 এলো। তুমি এখানে কোশ্চেন লিখলে, যা কি হয়ে গেল গো, এই সিটা ছোট, এটা বড় হয়ে গেছে, ACON, ঠিক আছে। এন্টার মারলে কি চলে এলো, অটোমেটিক কত চলে এলো, 2 চলে এলো, কারণ আগের বার সিম্বলে কি হচ্ছিল, যে সিম্বল সেটাই আসছিল। নাম্বারিং এর ক্ষেত্রে কি হয়, নাম্বারটা ইনক্রিজ হয়, যে নাম্বারটা নেবে সেটা 1 এর পর অটোমেটিক 2, তারপরে 3 চলে আসবে, ঠিক আছে। হাউ মেনি টাইপস অফ মেমোরি, তাহলে যখন আমরা কোশ্চেন টাইপ করব তখন আমরা কি করতে পারি, কোশ্চেন টাইপ করার সময়তে এই নাম্বারিংটাকে নিতে পারি, বোঝা গেল। তাহলে এখানে কোনো একটা কোশ্চেন লিখবে, এন্টার মারবে, অটোমেটিক 3, 4, 5 এইভাবে চলে আসবে। 6 নাম্বার দরকার নেই, কি করব, আবার এন্টার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নাম্বারিং। তাহলে বুলেটস অ্যান্ড নাম্বারিং, বুলেটস তো হয়ে গেল, নাম্বারিং। নাম্বারিং এ কি বলেছিলাম, উই ক্যান সেট র্যান্ডম নাম্বার অ্যাট দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ। প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে তুমি র্যান্ডম নাম্বার যে করতে পারবে। র্যান্ডম মানে কি, 1 এর পর 2 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 4 আসবে, পরপর চলে আসবে, এইরকম কম্পিউটার মেমোরি এটা, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল। এই মেশিনে তোমাদের আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, এটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখতে হবে। প্র্যাকটিক্যালে যে মেশিনগুলো বসবে ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল, মাল্টিপল চয়েস কোশ্চেন যদি করতে হয় সেক্ষেত্রে 1 এর পর, একটু ভালো করে দেখবে, 1 লেখার পর যখন এন্টার মারবে অটোমেটিক কি চলে আসে, 2 চলে আসবে। কিন্তু তুমি কোশ্চেনটা করতে চাইছো 1 এর আন্ডারে, এইরকম কোশ্চেন তৈরি করতে চাইছো। 1 নাম্বার প্রশ্ন লিখলে এইটা এখান থেকে এন্টার মারলে তো 2 আসার কথা, কিন্তু 2 না এসে কি এলো, ABC, তারপর এখান থেকে আবার কি চলে এলো, 2 চলে এলো, ঠিক আছে। এইরকম কোশ্চেন যদি করতে চাও তখন তোমাকে কি করতে হবে, ফার্স্ট লেভেল আর সেকেন্ড লেভেলের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। 1 হচ্ছে ফার্স্ট লেভেল, 2টাও আমাদের ফার্স্ট লেভেল, অর্থাৎ এই লেভেলে থাকবে, মানে প্রথম বরাবর থাকবে, এই লেভেলে থাকবে, ঠিক আছে। এর আন্ডারে থাকবে এটা সেকেন্ড লেভেলে, এটা কোন লেভেলে থাকছে, সেকেন্ড লেভেল। আবার যদি তোমার এর আন্ডারে আবার যদি থাকে তখন সেটা থার্ড লেভেল হয়ে যাবে। সাপোজ আমি এখানে যেটা লিখেছি একটু ভালো করে ফলো করো তো, কটা লেভেল আছে। কম্পিউটার তার 3টে ভাগ, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড।
ডিজিটালের আবার 4টে ভাগ, মাইক্রো, মিনি, মেইনফ্রেম, সুপার, যেটা লিখেছি। তাহলে কটা লেভেল এসছে এখানে? 3টে। এটা ফার্স্ট লেভেল, এর আন্ডারে এটা সেকেন্ড লেভেল, তার আন্ডারে এটা থার্ড লেভেল। ঠিক আছে, এইরকম লেভেল যদি চেঞ্জ করতে চাও, এটা লেখার পরে এন্টার মারলে সেকেন্ড লেভেলই ফার্স্ট লেভেলই আসে, তখন এখান থেকে ট্যাব মারলে সেকেন্ড লেভেল চলে আসে। কিবোর্ড থেকে ট্যাব মারবে তাহলে চলে আসবে সেকেন্ড লেভেল। দেখো লিখে দিয়েছি আমি। ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল যেতে গেলে কি প্রেস করবে কিবোর্ড থেকে? ট্যাব। কখন? অবশ্যই নিচে লাইনে আসার পর। আমি দেখিয়ে দিই এখানে, মনে হয় না হবে। দেখো ফার্স্ট লেভেল আমি এখানে একটা নাম্বারিং নিয়ে নিলাম। নাম্বারিং এর স্টাইল কোনটা নিবে, কোন স্টাইলটা নেবে, এরকম স্টাইল চুজ করে নিতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্টাইলগুলো? এটাতে কি ছিল? ডট দিয়ে, এটাতে ব্র্যাকেট দিয়ে আছে, তাহলে চুজ করে নিলাম এটা। এখানে কোন একটা কোশ্চেন টাইপ করার পর যখন এন্টার মারবে 2 আসবে। এই অবস্থাতে তোমাকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। কিবোর্ডের ট্যাব কিন্তু আসছে না। ট্যাব মারলে অটোমেটিক এ চলে আসবে। তখন এতে যা লিখবে সেই লেভেলে যখন এন্টার মারবে এ বি সি ডি করে চলে আসবে। ঠিক আছে, এবার তুমি 3টে অপশন লিখলে, এ বি সি 3টে অপশন লিখলে, তারপরে এন্টার মারলে ডি চলে এলো। ডি দরকার নেই, আবার আমাকে এই 2 এ আসতে হবে, ফেরত আসতে হবে। তাহলে ফেরত আসার জন্য তখন কি করবে? এই যে ফেরত আসার জন্য কি মারতে হবে? আরেকটা এন্টার মেরে দেবে, অথবা কিবোর্ড থেকে শিফট ট্যাব। এন্টারটাই ঠিক আছে। তাহলে এন্টার এবং ট্যাব নিয়ে আমরা এই কাজটা করতে হবে। এটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম না প্র্যাকটিক্যালি, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে। আমি যেটা দেখতে চাইবো তোমাদের কাছে, এই কোশ্চেন দেখতে চাইবো, একটা প্রশ্ন এবং তার 3টে করে অপশন। প্র্যাকটিক্যালি করবে, সেভ করেও রাখবে। মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন করবে। ঠিক আছে, তোমাদের তো প্রশ্ন দিয়েছি অলরেডি, আমি অনেক প্রশ্ন দিয়েছি, তার অপশানও দিয়েছি। তাহলে যেরকম কিছু একটা অপশান নিজের মতন প্রশ্ন তৈরি করো। অ্যাকচুয়ালি তুমি এটা পারছো কিনা সেটা দেখবো। আরেকটা জিনিস করবে, যেটা হচ্ছে এটা কম্পিউটার, তার 3টে ভাগ, অ্যানালগ, ডিজিটাল, ডিজিটালের আন্ডারে এটা, আর এটা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা। এটাকে বলা হয়, এই যে পাশের অপশানটা আছে না, মাল্টি লেভেল লিস্ট। এই ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, এই লেভেলটার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি পাশের অপশন থেকে, মাল্টি লেভেল লিস্ট থেকে। মানে দেখো ক্লিক করলে বুঝতে পারবা। এইটা যদি নাও তাহলে ফার্স্ট লেভেলে কি আসবে? 1 লেখা আছে, দেখতে পাচ্ছ? ফার্স্ট লেভেলে দেখতে পাচ্ছ এখানে 1 লেখা আছে। সেকেন্ড লেভেল অর্থাৎ ট্যাব মারলে এ আসবে। এর আন্ডারে আবার যদি ট্যাব মারো তাহলে রোমান হরফের আই আসবে। তার আন্ডারে যদি আবার চলে যাও তখন তোমার আবার 1 আসবে। ঠিক আছে, লেভেল চেঞ্জ করে। আর এইটা যদি নাও তাহলে কিরকম হবে? 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4 এইভাবে চলে আসবে 1.1। এবার এর আন্ডারে চলে এলে 1.1-এর 1, 1.1-এর 2, 1.1-এর 3 এরকম চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা স্টাইলটা এরকম হবে। এখানে ক্লিক করি, 1-এর 1, 1-এর 2, 1-এর 3 এসছে, তাহলে স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই মাল্টি লেভেল লিস্টে আমরা এগুলো সেট করতে পারি। আমাদের ছিল কোনটা? এইটা, তাই না? তাহলে এটাতে ক্লিক করে দিলাম, তাহলে আবার যেমন ছিল সেরকম। এটা মাল্টি লেভেল লিস্টে গিয়ে এটা নেব। তুমি প্রথমেও নিয়ে লিখতে পারো, লেখার পরেও করতে পারো। হ্যালো, এইটা যদি এমন হতো, এই যে 1-এর 3 এসছে না, এবার এন্টার মারলে কত আসবে? 1-এর 4। এখান থেকে যদি ট্যাব মারি তাহলে কি আসবে? 1-এর 4-এর 1, 1-এর 4-এর আবার এন্টার মারলে 1-এর 4-এর 2, 1-এর 4-এর 3, মানে পরের লেভেলে চলে গেলে আবার ব্যাক করে যখন চলে আসবে তখন এই লেভেলে চলে আসবে। ঠিক আছে, এটা এটা তোমাদের প্র্যাকটিসের জন্য থাকলো। ঠিক আছে, সবগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই, তবে মাল্টি লেভেল লিস্টটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এর আবার মাল্টি লেভেল লিস্টের ডিজাইনটা নিজের ইচ্ছে মতন আমরা চেঞ্জ করতেও পারি। ওখানে তো কিছু দেওয়া আছে, তাই না? এখানে কিছু করে দেওয়া আছে, এই স্টাইলটা আমরা নিজের মতন চেঞ্জ করতে পারি। আমি চাইছি প্রথমে 1 আসবে, কোথায়? এই যে প্রথমে 1 আসবে, তো কিন্তু পরেরটা আসবে রোমান হরফে আসবে, তারপরে এবিসিডি আসুক। আমি এটা চাইছি। 1-এর আন্ডারে যে অপশানগুলো আসছে, আমার কি আসছে? অপশানগুলো এরকম আসছে, এবিসি আসছে। আমি চাইছি 1-এর পরে রোমান হরফ দিয়ে করব, 1 2 3 4 দিয়ে করব। তাহলে এটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল। এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে তোমাকে। কোথা থেকে চেঞ্জ করবে? এই মাল্টি লেভেল লিস্টের এখানে আসবে, সব লাস্টে দেখো লেখা আছে ডিফাইন নিউ লিস্ট স্টাইল। নতুন করে তুমি লিস্টটাকে ডিফাইন করবে। ক্লিক করবে এখানে, গিয়ে দেখো ফার্স্ট লেভেল লেখা আছে। ফার্স্ট লেভেলে কি নাম্বার আছে? 1 2 3 4। এখানে ক্লিক করে সেকেন্ড লেভেলে যাও, এবিসিডি দেখতে পাচ্ছ? এবিসিডিটাকে চেঞ্জ করে দিয়ে রোমান হরফ ছোট হাতেরটা করে দাও, এরকম করে দাও। ঠিক আছে, থার্ড লেভেল কি আছে?
থার্ড লেভেলের রোমান হরফ ছিল, তখন এটাকে আমি কি করলাম, এটাকে এবিসিডি করলাম। ফোর্থ লেভেল, এর পরের লেভেলে কি ছিল, 1 2 3 4 ছিল, এটাকে আমি বড় হাতের এবিসিডি করলাম। তাহলে এইভাবে আমি লেভেলগুলোকে নিজের মতন ডিফাইন করে নিতে পারি, করার পরে ওকে করে দেবো, তাহলে এটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। একের পরে রোমান হরফ এসছে, বোঝা গেল? তাহলে এইরকম আমরা নিজের ইচ্ছা মতন লেভেলগুলোকে ডিফাইন করতে পারি, এটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট, এই অপশনটা ক্লিয়ার? আচ্ছা, এইটুকুটাই আমাদের বোঝার আছে। আরো দুটো অপশন মাল্টি লেভেলটা কি করে করবে এটা দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, একটা জিনিস নেক্সট, এই দুটো অপশন আছে, এই একটা এবং দুটো অপশন, এই দুটো অপশন বলে দিই। এইটা হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন বলতে, এখানে ভালো করে ফলো করো, কন্ট্রোল এ ডিলিট করে দিলাম সব, আমি কিছু প্যারাগ্রাফ এখানে লিখেছি। তুমি প্যারাগ্রাফ, তোমরা পেজে যখন প্যারাগ্রাফ লেখা শুরু করো, ইন্ডেন্টেশন 3 প্রকারের হয়, ফার্স্ট লাইন, লেফট এবং রাইট। ওপরে যে রুলারটা দেখতে পাচ্ছ, এই রুলারের এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, যে এইরকম একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইট ইন্ডেন্টেশন, ডান দিকের। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কি লেখা আছে, লেফট, ওপরেরটা হচ্ছে ফার্স্ট লাইন, অর্থাৎ এ যেখানে থাকবে সেই পর্যন্তই লেখা চলবে। এইটাকে টেনে এনে যদি এখানে রেখে দিই, এর অধিকার লেখা যাবে না, অধিকার লেখা যাবে না। অ্যালাইনমেন্টে জাস্টিফাই করো, বুঝতে পারছো, অধিকার লেখা যাচ্ছে না। ফার্স্ট লাইনটাকে টেনে এনে যদি আমি এখানে রেখে দিই, তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এখান থেকে শুরু হবে, যেটা আমরা নর্মালি খাতাতে লিখি। তুমি একটা ইতিহাসের নোট লিখছো, ভূগোলের নোট লিখছো, লেখাটা শুরু করো কোনখান থেকে, একটু দূর থেকে শুরু করি, দিয়ে আবার পরের লাইনগুলো এই লেভেলে চলে আসে, তাই না? এরকম ভাবেই তো মনে লিখি। ঠিক এটাও কম্পিউটারে কিন্তু কি হয়, এই ফার্স্ট লাইন এবং লেফট একই সাথেই থাকে। দেখো, এই দুটো একসাথে ছিল না, এই ইন্ডেন্টেশনটা উপরেরটা, এটা একসাথে তো ছিল, এরকম সমানভাবে ছিল। তো সেটাকেও তুমি যদি চাইছো যে না, আমি চাইছি ফার্স্ট লাইনটা একটু একটু দূর থেকে শুরু হবে, তাহলে এরকম ভাবে করতে পারো তুমি নোট। আর এই অ্যালাইনমেন্টটা, এটাকে তুমি এখানে রেখে দাও, তাহলে এই অ্যালাইনমেন্টটা আমাদের, এটা অ্যালাইনমেন্ট না, ইন্ডেন্টেশন, ঠিক আছে? ইন্ডেন্টেশন, এই ইন্ডেন্টেশনটাকে এখানে রেখে দিলাম। তাহলে তোমার যদি কোনো সময় মনে হয় যে আমার পাতার 2 থেকে 4 ইঞ্চির মধ্যে পুরো লিখতে হবে, 2 সাইড ফাঁকা থাকবে, তোমাকে লিখতে বলা হয়েছে পুরো পেজের 2 থেকে 4 ইঞ্চির মধ্যে, ওই দিকেও যাবে না, বাম দিকেও যাবে না, ডান দিকেও যাবে না। তখন তুমি কি করবে, পুরো লেখাটা লিখে নেওয়া হয়ে যদি থাকে, সেক্ষেত্রে তুমি চেঞ্জ করে নিতে পারো, এখানে 2 এ রাখো, ফার্স্ট লাইনকেও 2 এ রাখো, লেফটটাকেও 2 এ রাখো, এবং এখানে এইটাকে টেনে এনে কোথায় রাখবে, 4 ইঞ্চি বলেছি তো, তাহলে এখানে গিয়ে 4, এটাকে ধরো, এটাকে ধরো, যা আসছে না, এটা হচ্ছে মার্জিন, আর এটা হচ্ছে ইন্ডেন্টেশন, এটা ধরে নাও। তাহলে এর বাইরে লেখা যাবে না, ঠিক আছে? এই ইন্ডেন্টেশনটা, এটা চেঞ্জ হয় না, এই ইন্ডেন্টেশনটা এখান থেকে এটাতে বাড়ে, এটাতে কমে, ঠিক আছে? শুধু লেফট আর ফার্স্ট চেঞ্জ করতে পারবে, আর কিছু চেঞ্জ হবে না। আর এটা ডান দিকটা হাত দিয়েই করতে হবে, ঠিক আছে? খুব বেশি প্রয়োজন পড়ে না প্যারাগ্রাফ এডিটিং এর ক্ষেত্রে, মাঝে মাঝে তোমাদের প্রয়োজন পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট নয় এটা। এটাও যেমন এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই যে শর্ট, এই অপশনটাও এখানে খুব ইম্পর্টেন্ট নয়। এই ইম্পর্টেন্ট কোথায়, এমএস এক্সেল যখন করব সেখানে গিয়ে ইম্পর্টেন্ট, বা এখানে টেবিল নিয়ে কাজ করলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। তবে শর্টের কাজটা জেনে রাখো। শর্ট মানে হচ্ছে সাজানো, শর্ট মানে হচ্ছে সাজানো। এখানে দেখো, শর্ট, অ্যারেঞ্জ দ্য নেম অর নাম্বার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং ওয়াইজ। প্যারাগ্রাফ লিখেছো বা কিছু লিখেছো, নামগুলোকে অ্যাসেন্ডিং ভাবে সাজাতে পারবে বা ডিসেন্ডিং ভাবে সাজাতে পারবে, নাম হোক বা নাম্বার হোক, যে কেউ। নামের ক্ষেত্রে অ্যাসেন্ডিং মানে এ দিয়ে যাদের নাম তারা প্রথমে থাকবে, আর নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং মানে ছোট নাম্বারটা প্রথমে থাকবে, ছোট থেকে বড় সাজবে। ডিসেন্ডিংটা ঠিক উল্টো, নামের ক্ষেত্রে জেড দিয়ে যাদের নাম তারা প্রথমে, আর নাম্বারের ক্ষেত্রে যেটা বড় নাম্বার সেটা প্রথমে। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে দেখো তো, এখানে কিছু নাম লিখেছিলাম না আমি একবার, কোথায় লিখেছিলাম নামগুলো? কন্ট্রোল এ করি, ডিলিট করি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, নামগুলো আসছে কি আসছে না, নাম ডিলিট করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, কিছু নাম লিখি ধরে নাও, ঠিক আছে? আমি এখানে কিছু নাম লিখলাম, এ বি সি ডি ই এফ জি এইচ
আচ্ছা, এই নামগুলো লিখেছি, ভালো করে একটু ফলো করো। নামগুলো লিখেছি, নামের সাইজগুলো একটু বড় করে নিই। আচ্ছা, এই যে নামগুলো লিখেছি, এইগুলো কি এ টু জেড সাজানো আছে? এবিসিডি করে সাজানো আছে কি? নেই। তখন তুমি শর্টে ক্লিক করবে, দিয়ে দেখো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আছে। তাহলে কি করবো আমি এটাকে? অ্যাসেন্ডিং, ওকে করো। বি দিয়ে যার নাম সে প্রথমে চলে এলো, এ তো নাই, এ দিয়ে কারোর নাম নাই আমার এখানে, তাই না? তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? আচ্ছা, এখানে দুজনের নাম যদি থাকতো, সাপোজ ধরে নাও এখানে আমি একটা নাম লিখে দিলাম অমিত, এ এম এ আর, অমর। দুটো নাম লিখলাম আরো আমি, একটা নাম দিলাম অমিত আর একটা নাম অমর। বলো কে আগে আসবে? এবার অ্যাসেন্ডিং করলে কে আগে আসবে, অমিত না অমর? কেন? এটাও তো অমিত, এ এম এ এম। হ্যাঁ, এর এম এর পর আই আছে আর এর এম এর পর এ আছে, তাই অমরটাই প্রথমে আসবে। শর্টে ক্লিক করো, অ্যাসেন্ডিং করে ওকে করো, তাহলে অমর, অমিত, তারপরে বিমান চলে এলো, ঠিক আছে? আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে দেখে নাও, কিছু নাম্বার তুমি টাইপ করেছো, এই নাম্বারগুলো টাইপ করেছি, হ্যাপাজালি টাইপ করেছি। এই নাম্বারগুলোকে আমি সাজাতে চাইছি, শর্টে ক্লিক করবে। যদি অ্যাসেন্ডিং করি তাহলে কোন নাম্বারটা আগে আসবে বলো? অ্যাসেন্ডিং করলে ছোট নাম্বারটা আগে আসবে। দেখো 1 2 3 4 5 6 7 8 সেজে গেছে। আর ডিসেন্ডিং করলে কি হবে? বড় থেকে ছোট হয়ে যাবে, নিচে আছে, ঠিক আছে? নয় কোথায় ঢুকেছিল? নিচেই ছিল, তাহলে মনে হয় নিচে ছিল, নিচে দেখতে পাইনি, তাই না? ঠিক আছে, তাহলে বড় নাম্বারটা আগে চলে এলো। আগের বার যেমন 1 দেখতে পাইনি আমরা, নিচেই ছিল একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোঝা গেল? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আচ্ছা, এবার এবার লাস্ট অপশন যেটা আজকের মতন আমরা করব, এই অপশনটা কোথাও লেখা নাই তোমাদের, এটা নিয়ে কোনো কাজও করতে যাবে না, আমি বলে দিই তোমাদের, ঠিক আছে? অনেক বিপদে পড়ে যাবে। এই অপশনটাতে যদি ক্লিক করে রাখো, এটাকে শো হাইড বলা হয়, এই অপশনটা যদি ক্লিক করে রাখো তাহলে কিছু সমস্যা হবে তোমাদের। এটাকে ক্লিক করবে না, হাতও দিবে না, ঠিক আছে? ক্লিক করা থাকলে বুঝতে পারবে, ক্লিক করা আছে, দেখো বুঝতে পারছো, এটা হাইলাইট হয়ে আছে। এটা ক্লিক করা থাকলে এইরকম একটা চিহ্ন প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে চলে আসবে, এরকম একটা চিহ্ন। দেখো তুমি যখন এন্টার মারবে, এন্টার মারো, আসছে। তুমি যদি একটা স্পেস দাও, ফাঁকা স্পেস দিলে কি আসছে? ডট চলে আসছে। ট্যাব মারো, কি বলতে? ট্যাব মারলে কি আসবে? বুঝতে পারছো? এইটাতে ক্লিক করা থাকলে এগুলো সব দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? এগুলো খুব সমস্যা হয়ে যাবে। এটাকে যদি না থাকে তাহলে কিছু দেখতে হবে না। অর্থাৎ দেখো আমি কিছুই করিনি, মনে হচ্ছে যে এই যে ডকুমেন্টটাই তুমি কিছু করেছো, এত কিছু কি করেছি, এইটা এইটা এটাই লিখেছি, তাই মনে হচ্ছে না? কিন্তু এখানে ক্লিক করে দেখো তো কত কি করেছো, দেখো এত কিছু করেছো তুমি। প্রত্যেকটা এগুলো এন্টার মেরেছো, এখানে স্পেস দিয়েছো, এখানে ট্যাব মেরেছো, এখানে এন্টার মেরেছো, এখানেও ট্যাব দিয়েছো, এখানেও ট্যাব দিয়েছো, এখানেও ট্যাব দিয়েছো। তাহলে হিডেন সিম্বলগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এখান থেকে। ট্যাব দিলে তীর চিহ্ন আসবে, বড় হবে না, এই তীর চিহ্নটা কাজে লাগবে না, এখান থেকে নয়। ওই তীর চিহ্ন যদি দিতে চাও তাহলে কি করে দেবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তুমি আমার কিছু তীর চিহ্ন দেওয়া আছে না, এখানে দেখো তীর চিহ্ন দেওয়া আছে না স্টেপে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ? স্টেপে আমি তীর চিহ্ন দিয়েছি, এই তীর চিহ্নটা কি করে দেবে? এই তীর চিহ্নটা দেওয়ার জন্য অপশন আছে, তোমাদের পরে শেখাবো আমি, তবে এখানে দেখিয়ে দিই। এটাকে খবরদার ক্লিক করবে না, এটাকে আউট করে রাখবে, ঠিক আছে? এই যে দুটো সমান চিহ্ন দিবে, সমান চিহ্ন একটা দুটো দিলে, এবার গ্রেটার দ্যান চিহ্ন দেবে, এটা গ্রেটার দ্যান চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। মোটা অ্যারো কি করলাম? দুটো সমান, একটা গ্রেটার দ্যান চিহ্ন, বোঝা গেল? দুটো সমান না, দুটো সমান দিয়ে লেস দ্যান দিলে হবে না, লেস দ্যান দিলে হবে না, আগে লেস দ্যান দিতে হবে, আগে লেস দ্যান দিয়ে দুটো সমান, তাহলে এদিকে হবে। তুমি মাইনাস সাইন দাও, দুটো মাইনাস সাইন দিয়ে গ্রেটার দ্যান চিহ্ন দাও, তাহলে পাতলা, দুটো মাইনাস সাইন, বোঝা গেল? তাহলে শর্টকাটে এটা করতে পারবে। এটা কি করে হয়, এর ব্যাকগ্রাউন্ডে কি কাজ করে, এটা আজকে বলবো না, পরে বলবো তোমাদের, ঠিক আছে? অটো কারেক্ট কি করে হয়। তো
তাহলে আজকের মতন এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ গ্রুপের এই অপশানগুলোই হলো আমাদের, ঠিক আছে। আগের দিন আমরা করেছিলাম ফন্ট গ্রুপের এইগুলো করেছিলাম, এটা হয়ে গেল। স্টাইল গ্রুপ এইগুলো চলে আসবে। আমাদের সব থেকে সময় লাগবে এইটাতে, ইনসার্টে। ইনসার্টে একটু বেশি সময় লাগে। ইনসার্ট কমপ্লিট হয়ে যাওয়া মানেই মোটামুটি 60% কমপ্লিট আমাদের এমএস ওয়ার্ড, ঠিক আছে। ইনসার্টটাতে একটু বেশি সময় লাগবে, ইনসার্ট যখন করবো তখন। তো এইগুলোকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে।